আমরা লাইটেনিং অ্যারেস্টারের বিভিন্ন টাইপ সম্পর্কে ডিসকাশন করছিলাম। এর আগের ক্লাসে আমরা ডিসকাশন করেছি হর্ন গ্যাপ টাইপ, মাল্টি গ্যাপ টাইপ এবং এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার সম্পর্কে, এবং তারও আগের ক্লাসে আমরা রড গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিসকাস করব ভাল্ব টাইপ লাইটেনিং অ্যারেস্টার সম্পর্কে। এই যে ভাল্ব টাইপ লাইটেনিং অ্যারেস্টার, এটার মধ্যে কি থাকে? এর মধ্যে হচ্ছে আমাদের দুটো কম্পোনেন্ট থাকে বা দুটো অ্যাসেম্বলি থাকে। একটা হচ্ছে সিরিজ স্পার্ক গ্যাপ এবং আরেকটা হচ্ছে নন লিনিয়ার রেজিস্টারের ডিস্ক থাকে। ঠিক আছে, সিরিজে কিছু স্পার্ক গ্যাপ থাকে, মানে কতগুলো স্পার্ক গ্যাপ সিরিজে কানেক্টেড থাকে। ঠিক আছে, স্পার্ক গ্যাপ কাকে বলে? স্পার্ক গ্যাপ কাকে বলে? যখন আমরা দুটো ইলেকট্রোডকে একটা সার্টেন ডিস্টেন্স দিয়ে সেপারেট করে রাখি, তাকে কি বলে? ধরো দুটো ইলেকট্রোড, এই রাউন্ড শেপের দুটো ইলেকট্রোড আছে, তাদের মধ্যবর্তী স্থানে একটা গ্যাপ আছে। তাহলে এই যে গ্যাপ অংশটা আছে, এই গ্যাপ অংশটুকুর মধ্যে নর্মাল কন্ডিশনে কোনো কারেন্টের ফ্লো হবে না। কিন্তু যদি কোনো কারণে সিস্টেমে ওভার ভোল্টেজ চলে আসে, তখন এই মিডিয়ামটার ইনসুলেশন ব্রেকডাউন হয়ে যাবে এবং এই গ্যাপের মধ্যে কি তৈরি হবে? আর্ক তৈরি হবে, এবং তখন এটার মধ্যে কারেন্ট কন্ডাকশনটা হবে। তাহলে এই যে গ্যাপটা থাকছে দুটো ইলেকট্রোডের মধ্যে, সেই গ্যাপটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে স্পার্ক গ্যাপ। এটাকে বলা হচ্ছে স্পার্ক গ্যাপ। ঠিক আছে, এবার এই স্পার্ক গ্যাপ কতগুলো থাকবে? এরকম কতগুলো স্পার্ক গ্যাপকে সিরিজে কানেক্টেড করে রাখা হবে। ঠিক আছে, কতগুলো স্পার্ক গ্যাপকে কিসে কানেক্টেড করা হবে? সিরিজে। ঠিক আছে, মানে অনেকগুলো স্পার্ক গ্যাপ এরকম সিরিজে কানেক্টেড থাকবে, এবং কি থাকবে তার সঙ্গে? আরো কিছু কম্পোনেন্ট থাকবে সিরিজে, সেটা হচ্ছে নন লিনিয়ার টাইপ রেজিস্টার ডিস্ক। ঠিক আছে, নন লিনিয়ার টাইপ রেজিস্টার ডিস্ক ইন সিরিজ। এটার মানে কি? নন লিনিয়ার রেজিস্টার কাকে বলে সেটা আমরা বেসিক যখন ডিসকাশন করেছিলাম লাইটেনিং অ্যারেস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল, তখনই বলা হয়েছিল নন লিনিয়ার টাইপ লাইটেনিং অ্যারেস্টার বা নন লিনিয়ার টাইপ রেজিস্টার, এটা জিনিসটা কি না? নন লিনিয়ার টাইপ রেজিস্টার হচ্ছে এমন একটা রেজিস্টার, এটা হচ্ছে এমন একটা রেজিস্টার যেটা রেজিস্ট্যান্স কিন্তু কনস্ট্যান্ট নয়। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স কিন্তু ভ্যারি করবে। এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার বলা যেতে পারে এক ধরনের। কার সঙ্গে ভ্যারি করবে? নন লিনিয়ার টাইপ রেজিস্টার যেটা আছে তার রেজিস্ট্যান্সটা কার সঙ্গে ভ্যারি করবে? এটা ভ্যারি করবে সিস্টেমের ভোল্টেজের সঙ্গে। যদি ভোল্টেজ বেশি হয় তখন এর রেজিস্ট্যান্সটা অনেক কমে যাবে, এবং ভোল্টেজ যদি নর্মাল ভোল্টেজ থাকে তখন কিন্তু এটা বেশি রেজিস্ট্যান্স অফার করবে। যেহেতু এই রেজিস্ট্যান্সটা ভ্যারি করছে ভোল্টেজের সাথে সাথে, সেই কারণে এই ধরনের রেজিস্টারকে বলা হচ্ছে নন লিনিয়ার টাইপ রেজিস্টার। এবার এই নন লিনিয়ার টাইপ রেজিস্টার কি দিয়ে তৈরি হয়? নন লিনিয়ার টাইপ যে রেজিস্টার আছে সেটা জেনারেলি তৈরি হয় থাইরাইড। ঠিক আছে, থাইরাইড দিয়ে তৈরি হতে পারে, অথবা মেট্রোসিল দিয়ে তৈরি হতে পারে। ঠিক আছে, থাইরাইড অথবা মেট্রোসিল, এই মেটেরিয়াল দিয়ে তৈরি হয় এই নন লিনিয়ার টাইপ রেজিস্টার। ঠিক আছে, থাইরাইড অথবা মেট্রোসিল নামক পদার্থ দিয়ে এই নন লিনিয়ার টাইপ রেজিস্টার তৈরি হয়। ঠিক আছে, এবার আমি বললাম ওভারঅল জিনিসটা যেটা বললাম, এই ভালভ টাইপ অ্যারেস্টারের মধ্যে এরকম কিছু স্পার্ক গ্যাপ থাকবে এবং থাকবে কিছু নন লিনিয়ার টাইপ রেজিস্টার। এটা কিসের ফর্মে থাকবে না? এটা হচ্ছে একটা ডিস্কের মতো ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, যখন ম্যানুফ্যাকচার করা হবে নন লিনিয়ার টাইপ রেজিস্টারকে, তাকে শেপটা এরকম ডিস্ক আকৃতির, মানে যেরকম আমাদের প্লেট প্লেট জাতীয় যে শেপ, সেই রকম শেপের তৈরি করা হবে। ঠিক আছে, এরকম কিছু নন লিনিয়ার রেজিস্টারকে কানেক্ট করা থাকবে। কার সঙ্গে? সিরিজে। না, এরকম কিছু স্পার্ক গ্যাপের সঙ্গে সিরিজে কানেক্ট করা থাকবে। এটাই হলো ভালভ টাইপ লাইটেনিং অ্যারেস্টারের কনস্ট্রাকশন। ঠিক আছে, কনস্ট্রাকশন এটাই। এবার কি দেখো, এটার একটা বেসিক ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। একটা বেসিক ডায়াগ্রাম নন লিনিয়ার টাইপ, সরি, ভালভ টাইপ লাইটেনিং অ্যারেস্টারের, যেটা এখানে দেখানো হয়েছে। সবাই ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এখানে
একটা লাইটেনিং অ্যারেস্টারের ছবি দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা লাইটেনিং অ্যারেস্টার, ভাল্ব টাইপের লাইটেনিং অ্যারেস্টার, ঠিক আছে? তো তার ছবির মধ্যে আমার উপরে যে অংশটা দেখছি এইটা, এটা কি, এটা হচ্ছে আমাদের যে মেন লাইনটা আছে, ট্রান্সমিশন লাইন যেটা আছে, সেই লাইনের হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই লাইনটা। এই লাইন থেকে, সেই লাইন থেকে প্যারালালে আমাকে লাইটেনিং অ্যারেস্টারটাকে লাগাতে হবে, তাই তো? আমরা তো চাইবো সবসময় লাইনের সঙ্গে প্যারালালে লাগাতে। কারণ কি? কারণ এই লাইন থেকে সাপোজ এখানে কোনো অন্য কোনো ট্রান্সফরমার আছে, সাপোজ কোনো ইকুইপমেন্ট আছে, ফর এক্সাম্পল একটা ট্রান্সফরমার কানেক্টেড আছে, এই লাইন থেকেই কানেক্টেড আছে। আমরা যদি চাই এই ট্রান্সফরমারটাকে প্রোটেক্ট করব, তাহলে আমাদেরকে কি করতে হবে? ধরো এখানে কোনো ওভার ভোল্টেজ চলে এলো, সাডেনলি সিস্টেমের ভোল্টেজ বেশি হয়ে গেল, আমরা চাইবো যে সাডেনলি যে ওভার ভোল্টেজ সেটা যেন এই রাস্তা দিয়ে বাইপাস হয়ে যায়, এই লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যায়, সেটা যেন কোনোভাবেই এই ইকুইপমেন্টের মধ্যে না পৌঁছায়। তাহলে বুঝতেই পারছো এটাকে প্যারালালে আমাকে কানেক্ট করতে হবে ফার্স্টলি। এবার এইটা কি হয়েছে, লাইন থেকে মেন একটা লাইন কন্ডাক্টর এই উপরের পার্টে যুক্ত আছে, ঠিক আছে? এবার এই যে টোটাল যে বাক্সটা, টোটাল যে জিনিসটা, এই জিনিসটাকে একটা পোর্সেলিনের হাউজিং এর মধ্যে রাখা থাকে, ঠিক আছে? পোর্সেলিনের তৈরি একটা হাউজিং এর মধ্যে এটাকে রাখা থাকে। এবার হচ্ছে কি, এর মধ্যে দেখো কিছু অংশ দেখতে পাচ্ছ এখানে। ফার্স্টলি দেখো এই রেড কালারের যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে লাইভ কন্ডাক্টর। লাইন থেকে নিয়ে একটা কন্ডাক্টর আমার এই উপরের প্রান্তে যুক্ত আছে, এটা হচ্ছে লাইভ কন্ডাক্টর যুক্ত আছে, ঠিক আছে? এবার এর ভেতরে কি আছে দেখো, ভেতরে কিছু কিছু রেড কালারের অংশ দেখতে পাচ্ছ। এখানে একটা রেড, এখানে একটা রেড, এখানে এখানে এই যে চারটে রেড কালারের অংশ আমরা দেখিয়েছি এখানে, এগুলো বেসিক্যালি ইলেকট্রোডস গুলোকে বোঝানো হয়েছে, ঠিক আছে? একটু গ্যাপ যেটাকে বলা হয়েছে, গ্যাপ অ্যাকচুয়ালি এইগুলো দুটো ইলেকট্রোডের মধ্যবর্তী যে স্থান, সেটাই হচ্ছে গ্যাপ। এই গ্যাপগুলোকে কি বলে? এই গ্যাপগুলোকে বলা হচ্ছে স্পার্ক গ্যাপ, ঠিক আছে? এই যে দুটো ইলেকট্রোডের মিডল পোর্শনের যে অংশ, তাকে বলা হচ্ছে স্পার্ক গ্যাপ। তার মানে প্রথমত আমরা বলতে পারি যে লাইন কন্ডাক্টর থেকে আমাদের এই যে ডিস্ক টাইপের যে আমাদের কন্টেনারটা আছে, সেই কন্টেনারের মধ্যে ওটা প্রবেশ করছে, এবং তার ভেতরে কি আছে, কন্টেনারের ভেতরে আমাদের কিছু নন লিনিয়ার, সরি, আমাদের ফার্স্টে কিছু স্পার্ক গ্যাপ কানেক্টেড আছে, ঠিক আছে? তো এই যে ইলেকট্রোড আর নিচে আর একটা ইলেকট্রোড, তাদের মধ্যে একটা স্পার্ক গ্যাপ। আবার এখানে দেখো আরেকটা ইলেকট্রোড এবং তার নিচের ইলেকট্রোড, এদের মধ্যে আরেকটা স্পার্ক গ্যাপ। তার মানে এই একটা স্পার্ক গ্যাপ হয়ে গেল, এটা একটা স্পার্ক গ্যাপ হয়ে গেল। এরা কিসে কানেক্টেড আছে বলো, এই স্পার্ক গ্যাপ গুলো? এই দুটো স্পার্ক গ্যাপ আমরা বলতে পারি এরা সিরিজে কানেক্টেড আছে, তাই না? এই একটা গ্যাপ, আবার এখানে আরেকটা গ্যাপ, এই দুটো গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এরা সিরিজে কানেক্টেড, কারণ তারা একটা সেম লাইন দিয়ে সিরিজে কানেক্টেড আছে। এবং এই ওভারঅল জিনিসটার সঙ্গে আরেকটা জিনিসকে আমরা সিরিজে কানেক্ট করেছি। দেখো সেকেন্ড যে স্পার্ক গ্যাপের পরে যে আমাদের এই ইলেকট্রোড, তারপরে কি লাগানো আছে, এই যে সিম্বলটা দেখানো হয়েছে না, এই যে সিম্বলটা জেড আকৃতির যে সিম্বল মাঝখানে কাটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে, এর মাধ্যমে বোঝানো হচ্ছে আমাদের নন লিনিয়ার টাইপ রেজিস্টারকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এর মাধ্যমে অ্যাকচুয়ালি নন লিনিয়ার টাইপ রেজিস্টারকে বোঝানো হয়। তো এইটা হয়ে গেল আমাদের নন লিনিয়ার টাইপ রেজিস্টার, এবং ওভারঅল যে জিনিসটা ফাইনালি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করা আছে, এবং টোটাল জিনিসটাকে আমার একটা কন্টেনারের মধ্যে রাখা থাকছে, এবং সেই কন্টেনারটা পোর্সেলিনের তৈরি, ঠিক আছে? পোর্সেলিনের তৈরি একটা বাক্সের মধ্যে টোটাল জিনিসটা কিন্তু থাকছে, ঠিক আছে? টোটাল জিনিসটা আমার একটা পোর্সেলিনের তৈরি বাক্সের মধ্যে থেকে যাচ্ছে। এবার আরো কিছু জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেগুলো কি? এই যে প্রথমে একটা স্পার্ক গ্যাপ আর সেকেন্ড যে স্পার্ক গ্যাপ এখানে দেখানো হয়েছে, তাদের প্যারালালে আবার নন লিনিয়ার এই যে রেজিস্টার, এদেরকে দেখানো আছে, ঠিক আছে? মানে কি, এইখানে আমার একটা নন লিনিয়ার রেজিস্টার থাকবে, কোথায় না, প্রথম স্পার্ক গ্যাপ যেটা দেখিয়েছি তার সঙ্গে তার প্যারালালে আমরা একটা স্পার্ক গ্যাপ এরকম দেখিয়েছি, এটা হলো একটা স্পার্ক গ্যাপ। এই স্পার্ক গ্যাপের প্যারালালে একটা নন লিনিয়ার রেজিস্টার। আবার যে সেকেন্ড যে স্পার্ক গ্যাপটা আছে তার প্যারালালেও আরেকটা এরকম নন লিনিয়ার টাইপ রেজিস্টার কানেক্ট করা আছে, ঠিক আছে? এই নন লিনিয়ার টাইপ রেজিস্টারটা আমার কানেক্ট করা আছে প্যারালালে, ঠিক আছে? নন লিনিয়ার রেজিস্টার বৈশিষ্ট্য কি বললাম? নন লিনিয়ার রেজিস্টারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা যখন আমাদের সিস্টেমের ভোল্টেজ, যখন নর্মাল যে ভোল্টেজে সিস্টেমটা অপারেট করে সেই ভোল্টেজ যদি থাকে, তাহলে কিন্তু নন লিনিয়ার টাইপ রেজিস্টারটা বেশি রেজিস্ট্যান্স অফার করবে। কিন্তু কোনো কারণে সিস্টেমের মধ্যে ভোল্টেজ যদি বেড়ে যায়, ওভার ভোল্টেজ হয়ে যায়, তখন কিন্তু নন লিনিয়ার রেজিস্টারের রেজিস্ট্যান্সটা কমে যাবে, ঠিক আছে? তাহলে দেখো যখন আমার সিস্টেম ভোল্টেজ নর্মাল ভোল্টেজ আছে, সাপোজ 33 কেবি এটা সিস্টেমে কানেক্টেড আছে, ফর এক্সাম্পল এটা ধরো 33 কেবি একটা সিস্টেমে কানেক্টেড আছে। এখন সিস্টেম ভোল্টেজ যদি 33 কেবি থাকে, তখন কি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে? এই রাস্তা দিয়ে কি কারেন্ট ফ্লো করবে বলো? এই রাস্তা দিয়ে, এটা তো ধরো এখানে যুক্ত আছে,
ভেতরে ইন্টারনালি যাই একটা তো শর্টেড থাকবে। এটা ইন্টারনালি ধরো এই লাইভ কন্ডাক্টর এতদূর পর্যন্ত এসে থেমে থাকবে, কিন্তু এই যে স্পার্ক গ্যাপ যেটা আছে তার মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ এর ব্রেকডাউন ঘটবে না নর্মাল ভোল্টেজ অবস্থায়। আবার এই যেটা প্যারালাল পাথ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি একটা নন লিনিয়ার রেজিস্টার, আর এই একটা প্যারালাল পাথ, এটাতেও আছে নন লিনিয়ার রেজিস্টার। কিন্তু এরা কি করবে, এটা এটা হচ্ছে নর্মাল ভোল্টেজের ক্ষেত্রে হিউজ রেজিস্ট্যান্স অফার করে। তার মানে এদিক দিয়ে খুব সামান্য পরিমাণে লিকেজ কারেন্ট ফ্লো হতে পারে, কিন্তু সেটা কোনো সিগনিফিক্যান্ট কারেন্ট হবে না। তাহলে নর্মাল অবস্থাতে আমাদের যে ইকুইপমেন্ট যেটা লাইনের সঙ্গে যুক্ত আছে, সেটা যা পাওয়ার পাওয়ার কথা সেটা পেতে থাকবে। খুব সামান্য পরিমাণ কারেন্ট হয়তো এদিক দিয়ে বাইপাস হতে পারে, কারণ এখানে নন লিনিয়ার রেজিস্টার কানেক্টেড আছে তাই। আর স্পার্কের মধ্যে দিয়ে তো এখানে তো গ্যাপের মধ্যে কোনো কারেন্ট ফ্লোই হবে না, কারণ এই যে মিডিয়াম তার ব্রেকডাউন হবে না। নর্মাল ভোল্টেজ থাকা অবস্থায় এই গ্যাপের কোনো ব্রেকডাউনই হবে না। ঠিক আছে, এবার যদি কোনো কারণে সিস্টেমের মধ্যে ওভার ভোল্টেজ হয়ে যায় তখন কি হবে, তখন তো আমরা চাইবো যে এই দিকে কোনো পাওয়ার না যাক, ইকুইপমেন্টের মধ্যে কোনো পাওয়ার না যাক, সমস্ত যে পাওয়ারটা সেটা কোন দিকে চলে আসা চাইবো, আমরা চাইবো সমস্ত পাওয়ারটা যেন এদিক দিয়ে গ্রাউন্ড গ্রাউন্ড পাথ পেয়ে যায়। তখন কি হবে, যখন সিস্টেমে ওভার ভোল্টেজ চলে আসবে তখন হচ্ছে আমাদের এই যে অংশটা দুটো স্পার্ক গ্যাপ, এই যে স্পার্ক গ্যাপ এটার মধ্যেও ব্রেকডাউন হয়ে যাবে, আবার এই স্পার্ক গ্যাপের মধ্যেও ব্রেকডাউন হয়ে যাবে, এবং তারপরে এই নন লিনিয়ার রেজিস্টার যেটা কানেক্টেড আছে সেটাও হচ্ছে কম রেজিস্ট্যান্স অফার করবে, এবং ফাইনালি এদিক দিয়ে কারেন্টটা গ্রাউন্ডে পৌঁছে যাবে, এবং তার ফলে সিস্টেম যেটা ওভার ভোল্টেজ এসেছিল সেই ওভার ভোল্টেজ সার্জটা গ্রাউন্ডেড হয়ে গেল, কিন্তু ইকুইপমেন্টকে কোনো ড্যামেজ করলো না। ঠিক আছে, আর এখানে যে প্যারালাল পাথে যেটা লাগানো হয়েছে, প্যারালাল পাথে আমাদের যে নন লিনিয়ার রেজিস্টার গুলোকে কানেক্ট করা হয়েছে এক একটা স্পার্ক গ্যাপের সঙ্গে, এটাকে লাগানোর কারণ কি? এটাকে লাগানোর কারণ হচ্ছে যদি আমরা এটাকে না কানেক্ট করতাম তখন এই যে স্পার্ক গুলো তাদের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু ইউনিফর্ম হতো না। ঠিক আছে, এই যে এক একটা স্পার্ক গ্যাপ, এরা বেসিক্যালি আমরা কি বলতে পারি, এরা এক একটা ক্যাপাসিটারের মতো ব্যবহার করছে। ঠিক আছে, তাদের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা যদি এটা আমরা না কানেক্ট করতাম, এই নন লিনিয়ার রেজিস্টার যেটা এখানে দেখানো হয়েছে, এই দুটো নন লিনিয়ার রেজিস্টারকে যদি আমরা না কানেক্ট করতাম, বা এই যে দুটো নন লিনিয়ার রেজিস্টার এরা যদি কানেক্টেড না থাকতো, তখন এই যে গ্যাপ আর এই যে গ্যাপ, দুটো গ্যাপের অ্যাক্রসে ভোল্টেজের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হতো না, একটার অ্যাক্রসে বেশি হতো আর একটার অ্যাক্রসে কম হতো। সেটা কিন্তু এটার ঠিক অপারেশনের জন্য জাস্টিফাইড হতো না, এটা ঠিক মতো তখন অপারেট করতো না। সেটা যাতে না হয় তার জন্য দেখতে হবে দুটো গ্যাপ যেটা আছে, গ্যাপ দুটো এমনই তাদের মধ্যে গ্যাপটাও যদি সমান হয় তাহলে তাদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও সমান হওয়া উচিত, এবং সেইটাকে ম্যানেজ করার জন্য এখানে প্যারালালে এই নন লিনিয়ার রেজিস্টার গুলোকে কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই নন লিনিয়ার টাইপ রেজিস্টার কানেক্ট করা থাকলো প্যারালালে এক একটা স্পার্ক গ্যাপের সঙ্গে, এবং তারপরে দুটো স্পার্ক গ্যাপের সঙ্গে সিরিজে আবার নন লিনিয়ার রেজিস্টার কানেক্ট করা থাকলো, এবং এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা এক্সপ্লেন করলাম যে এইভাবে এটা সিস্টেমে ওভার ভোল্টেজ এলে সেটাকে গ্রাউন্ড করে দেবে। ঠিক আছে, এবং কোনো ইকুইপমেন্ট যেটাকে প্রোটেক্ট করার জন্য আমরা ইউজ করছি সেটা কিন্তু ঠিক মতো থাকবে এবং সেটার কোনো ড্যামেজ হবে না। তাহলে এটা বুঝতে পারলে ওয়ার্কিংটা কি বোঝা গেল যেটা আমরা এক্সপ্লেন করলাম? নন এই যে আমাদের, হ্যাঁ বলো। বলছি ওই স্পার্ক গ্যাপের ওখানে ওই বললেন না, নন লিনিয়ার যেগুলো লাগানো আছে রেজিস্টার গুলো, ওটার প্যারালালে কারণটা কি প্যারালালে বললেন? লাগানো আছে। দেখো এটা যদি না লাগিয়ে রাখতাম, ধরো এখানে এটাকে এরকম আছে, এটা নেই, সাপোজ এইটা নেই এবং তারপরে এটাও নেই। ঠিক আছে, তখন কি হতো, যদি এটা না থাকতো মানে এরকম যদি রেখে দিতাম, তো স্পার্ক গ্যাপ গুলো জাস্ট ছেড়ে দিতাম, তাহলে হচ্ছে কি আমার এই একটা গ্যাপ এর অ্যাক্রসে কি হচ্ছে, একটা ভোল্টেজের ড্রপ তো হচ্ছে। এই এই দুটোর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে, এই গ্যাপটার অ্যাক্রস একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই যে গ্যাপ এর অ্যাক্রসেও একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে, তাই তো? পোটেনশিয়ালের একটা ডিফারেন্স তো থাকছে, দুটো গ্যাপের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে। তো আমরা এটা যাতে ঠিক মতো অপারেট করে আমার জন্য চাইবো এই যে প্রত্যেকটা গ্যাপ এরকম দুটো দেখিয়েছি বলে যে দুটোই থাকবে তার কোনো মানে নেই, এরকম অনেক কটা থাকে আর কি। এরকম যে গ্যাপ আছে সেই গ্যাপগুলোর অ্যাক্রসে যে ভোল্টেজের ড্রপটা হচ্ছে সেটা যেন ইউনিফর্ম থাকে, মানে প্রত্যেকটার অ্যাক্রসে ড্রপটা যেন সমান হয়। ঠিক আছে, প্রত্যেকটার অ্যাক্রসে যদি ড্রপ সমান হয় তাহলে এটা বেটার পারফর্ম করতে পারে।
এবার ড্রপ যদি সমান করতে হয়, নর্মাল গ্যাপ ছেড়ে দিলে এর অ্যাক্রসে একরকম ড্রপ হবে, এর অ্যাক্রসে আরেক রকম ড্রপ হবে, পরে যদি আরেকটা থাকতো তার অ্যাক্রসে আরেক রকম ড্রপ হবে, মানে কোনো ইউনিফর্মিটি থাকতো না। ঠিক আছে, কোনো ইউনিফর্মিটি থাকতো না, কারণ এখানে কোনো কারেন্ট তো সেরকম ফ্লো করতো না। কারেন্ট যা হতো ডিউ টু আর্কিং। ঠিক আছে, কারেন্টটা হতো, যে সমস্ত কারেন্টটাই হতো কিসের জন্য, আর্কিং এর জন্য হতো। আর্কিং এর জন্য কারেন্টটা হতো, এবং তার জন্য যে ভোল্টেজ ড্রপ সেটা কোনো মতেই প্রত্যেকটা গ্যাপের অ্যাক্রসে সমান হওয়া সম্ভব ছিল না। তো সেইটা যাতে হয় তার জন্য আমরা এখানে প্যারালালে একটা করে রেজিস্টার কানেক্ট করে দিয়েছি, নন লিনিয়ার টাইপ রেজিস্টার কানেক্ট করে দিয়েছি। এবার এই নন লিনিয়ার রেজিস্টার যখন এখানে কানেক্ট করে দিচ্ছি, তখন তো আর কারেন্টটা এদিক দিয়ে বেশি যাবে, তার পরিবর্তে বাইপাস হয়ে আমার এই রাস্তা দিয়ে বেশি ফ্লো করবে, কারণ এটাও একটা বাইপাস পাথ, তাই না? নন লিনিয়ার রেজিস্টারটাও তো একটা বাইপাস পাথ দিচ্ছে। যখন ওভার ভোল্টেজ হচ্ছে, নন লিনিয়ার রেজিস্টারের রেজিস্ট্যান্স তো খুব কমে যাচ্ছে, মানে এদিক দিয়েও একটা ভালো মতো কারেন্ট কিন্তু এই রাস্তা দিয়েও ফ্লো করবে। এবং যখন এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে, কারণ রেজিস্টারের ভ্যালুগুলো তো আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমরা সেম যদি দুটো রেজিস্টারের ভ্যালু রাখি তাহলে দুটোর অ্যাক্রসে কারেন্টও সেম হবে, এবং দুটোর মধ্যে দিয়ে কারেন্ট যদি সেম হয় তাদের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটাও সেম হবে। দ্যাট মিনস এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই দুটো গ্যাপের মধ্যে ভোল্টেজের যে ড্রপটা হচ্ছে বা পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা হচ্ছে, সেইগুলো কিন্তু ইউনিফর্মিটি থাকবে। যদি আমরা এটাকে না লাগিয়ে রাখতাম, তখন যা কারেন্ট ফ্লো হতো এদের মধ্যে দিয়ে আর্কিং এর জন্য ফ্লো হতো, এবং সেক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা ইউনিফর্ম হতো না, বা ভোল্টেজের ডিস্ট্রিবিউশন গুলো ইউনিফর্ম হতো না প্রত্যেকটা গ্যাপের অ্যাক্রসে, যেটা নন লিনিয়ার রেজিস্টারকে কানেক্ট করার মাধ্যমে আমরা করতে পারছি। ঠিক আছে, তো এই কারণে এখানে নন লিনিয়ার রেজিস্টারকে কানেক্ট করে রাখা হচ্ছে। তো এটাই হচ্ছে এর ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং টোটাল যে বস্তুটা, মানে এই যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা, এই গ্যাপ এবং এই যে সিরিজ রেজিস্টার থাকা আমাদের নন লিনিয়ার রেজিস্টার, এই সমস্ত জিনিসটাকে একটা হাউসিং এর মধ্যে রাখা থাকে। ঠিক আছে, তো এইভাবে এটা প্রোটেকশন প্রোভাইড করে। বুঝতে পারলে? নয়ন রঞ্জন দাস? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? নন লিনিয়ার রেজিস্টার গুলো কি দিয়ে তৈরি হয় বললাম? নন লিনিয়ার রেজিস্টার যেগুলো আছে সেগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় জেনারেলি? পাইরাইট আর মেট্রোসিল। থাইরাইড অথবা মেট্রোসিল দিয়ে তৈরি হয়। আচ্ছা, নন লিনিয়ার রেজিস্টারের বিশেষ বৈশিষ্ট্য কি জানলে? কি এর বিশেষ বৈশিষ্ট্যটা কি? দাঁড়াও, তুমি বলো না, অন্য একজন বলো। সৌরভ কুন্ডু বলো, সৌরভ কুন্ডু বলো, নন লিনিয়ার রেজিস্টারের বৈশিষ্ট্য কি? নন লিনিয়ার রেজিস্টার যেটা ইউজ করছি তার বিশেষ বৈশিষ্ট্যটা বলো তুমি, কি আছে ক্যারেক্টারিস্টিক্স নরমাল রেজিস্টারের সঙ্গে এই রেজিস্টার? হ্যাঁ বলো। যখন ওটা আটকে রেজিস্টার হয়ে পেরিয়ে যাবে না, ডান দিকটা যেটা আগলেন তখন। না না, এটার ক্যারেক্টারিস্টিক্স কি আছে, মানে বিশেষ বৈশিষ্ট্য কিছু আছে? আমরা নর্মাল যে রেজিস্টার বলি তার সঙ্গে এর কোনো পার্থক্য আছে কি নন লিনিয়ার রেজিস্টারে? এই যে নন লিনিয়ার টাইপ রেজিস্টার আমরা দেখাচ্ছি, এটার কোনো বিশেষ পার্থক্য আছে কি? নর্মাল রেজিস্টার যেটা আছে আর নন লিনিয়ার রেজিস্টার যেটা আছে, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? চরিত্রগত কোনো পার্থক্য আছে কি, সেটাই জানতে চাইছি। হ্যাঁ, কি পার্থক্য সেটাই বলো। এটা রেজিস্ট্যান্স কি চেঞ্জ করে? ভোল্টেজ বাড়ালে কি এই ধরনের রেজিস্টারের রেজিস্ট্যান্স কি ভ্যারি করে? তোমরা তো অনেক নিউমেরিক্যাল প্রবলেম করেছো, সেখানে কি এরকম, ধরো একটা 15 অ্যাম্পিয়ারের, সরি একটা ধরো 20 ওহমের একটা রেজিস্টার আছে, ঠিক আছে, একটা 20 ওহমের রেজিস্টার আমরা ধরো একটা 100 ভোল্টের অ্যাক্রসে কানেক্ট করলাম, ঠিক আছে, ধরো একটা 100 ভোল্টের একটা সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্ট করলাম একটা 20 ওহমের একটা রেজিস্টারকে। ঠিক আছে, একটা 20 ওহমের রেজিস্টার ধরো কানেক্ট, তো এখন এটা 20 ওহম দিচ্ছে, যদি আমরা এটাকে চেঞ্জ করে 100 ভোল্টে চেঞ্জ করে যদি 200 ভোল্ট করে দিই, এটা কি 20 জায়গায় অন্য কিছু হয়ে যাবে? রেজিস্ট্যান্সের ভ্যালু কি চেঞ্জ হয়ে যাবে? মানে 20 ওহমকে যদি আমরা 100 ভোল্টের অ্যাক্রসে লাগাই তখন একরকম বাধা দেবে, আর 200 ভোল্টের অ্যাক্রসে লাগালে আরেক রকম বাধা দেবে, এরকম কি হয়? রেজিস্ট্যান্সটা ওটা তো চেঞ্জ হবে না, ওটা তো একই থাকবে। হ্যাঁ, রেজিস্ট্যান্সটা ভোল্টেজের সঙ্গে তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ভোল্টেজ বাড়ালে কমালে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু তো চেঞ্জ হয় না, নর্মাল যে রেজিস্টারের কথা আমরা বলি। কিন্তু এই রেজিস্টার যেটা আছে থাইরাইটের তৈরি বা মেট্রোসিলের তৈরি যে রেজিস্টারটা আছে, সেটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে যখন ওভার ভোল্টেজ চলে আসবে সিস্টেমে, তখন হচ্ছে এটা কম রেজিস্ট্যান্স অফার করবে, আর যখন বেশি ভোল্টেজ, মানে নর্মাল ভোল্টেজ যখন থাকবে তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটা অনেক বেশি হবে। যখন বেশি ভোল্টেজ চলে আসবে তখন এই রেজিস্ট্যান্সটা অনেক কমে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে বিশেষ একটা পার্থক্য নর্মাল রেজিস্টারের সঙ্গে নন লিনিয়ার রেজিস্টারের, এটাই হলো পার্থক্য। ঠিক আছে, তো এবার দেখো, এবার আমরা বলছি যে এই ধরনের যে আমরা অ্যারেঞ্জমেন্ট ইউজ করছি ভাল্ব টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার, তার সুবিধাগুলো কি কি? সুবিধাগুলো হচ্ছে যে এটার মাধ্যমে,
হ্যাঁ বলো। হ্যাঁ বলো। তো ওখানে ওই সিরিজের যে রেজিস্টারটা দিচ্ছেন নন লিনিয়ার, ওটা কি কারণে দিচ্ছেন? সিরিজের নন লিনিয়ার রেজিস্টারটা দেখো, এটাই তো মেন হচ্ছে তোমার, মেন কাজটা করছে যখন হচ্ছে রেজিস্ট্যান্সটা আমাদের আহ, মানে যখন আমাদের ওভার ভোল্টেজটা হচ্ছে, ওভার ভোল্টেজ হলে আমার এটাও একটা কাজ করছে, মানে শুধু এটা থাকছে, এটা তো থাকছে, তার সঙ্গে কিন্তু এটারও একটা কাজ থাকছে, এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স প্রোভাইড করছে না যখন আমাদের ওভার ভোল্টেজ হচ্ছে, এগুলোও করছে, কিন্তু তাদের সঙ্গে এটাও থাকছে, কিন্তু এগুলোর উদ্দেশ্য আলাদা। এটাকে শুধুমাত্র আমরা রেজিস্ট্যান্সটাকে ওভার ভোল্টেজ কন্ডিশনে কমানোর জন্য ইউজ করিনি, এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজ ড্রপটা যাতে ইউনিফর্ম থাকে সেটার জন্য ইউজ করেছি। কিন্তু তার সঙ্গে একটা অ্যাডিশনাল আমাদের দরকার, যেটা নর্মাল আমরা আমাদের লাইটেনিং অ্যারেস্টারের কনস্ট্রাকশন দেখবে, লাইটেনিং অ্যারেস্টারের কনস্ট্রাকশন বেসিক যেটা দেখিয়েছিলাম সেখানে কি বলেছিলাম, যে স্পার্ক গ্যাপ থাকে এর মধ্যে। মেন কনস্ট্রাকশনে আমরা বলেছিলাম না, প্রথমত একটা স্পার্ক গ্যাপ থাকে এবং তার সঙ্গে একটা সিরিজ রেজিস্টার থাকে, নন লিনিয়ার টাইপ একটা সিরিজ রেজিস্টার থাকে, যেটা আমার ভোল্টেজ বাড়ালে কম রেজিস্ট্যান্স অফার করে। তো এটা হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা নিচের, যেটা তুমি লাইটেনিং অ্যারেস্টারের নিচে যেটা এই দেখতে পাচ্ছ, একদম নিচে যে থাইরাইটের রেজিস্টারটা দেখতে পাচ্ছ নন লিনিয়ার রেজিস্টার, এটা হচ্ছে সেই রেজিস্টারটা যেটা আমাদের স্পার্ক গ্যাপের সঙ্গে সিরিজে কানেক্ট করে রাখতেই হবে। তার সঙ্গে অ্যাডিশনাল ফিচার হিসাবে আমরা এখানে কানেক্ট করছি যেটা আমাদের নন লিনিয়ার রেজিস্টার, সেটা তো আমরা কানেক্ট করছি কারণ কারণ আমরা চাই যে এই স্পার্ক গ্যাপের অ্যাক্রসে যে ভোল্টেজের ড্রপটা, সেটা প্রত্যেকটা গ্যাপের অ্যাক্রসে যাতে সেম হয়, ঠিক আছে, আদারওয়াইজ এটা কিন্তু অন্য কোনো বিশেষ পারপাস আলাদাভাবে নেই। মেন যেটা আমাদের যেটা আছে নন লিনিয়ার রেজিস্টার, সেটা কিন্তু এইটাই, এটা সেই কাজটা করে, তাহলে এটা তো আমাকে দিতেই হবে, প্লাস এগুলোকে দিতে হচ্ছে ভোল্টেজ ড্রপটাকে সেম করবার জন্য প্রত্যেকটা স্পার্ক গ্যাপের অ্যাক্রসে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এটা দেখো এবার এই আমাদের যে লাইটেনিং অ্যারেস্টার আমরা ইউজ করছি ভাল্ব টাইপের, তাতে আমাদের সুবিধা কি হচ্ছে, সুবিধা হচ্ছে অ্যাডভান্টেজ কি এতে, অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই ভালো প্রোটেকশন দেয়, খুব এফেক্টিভ প্রোটেকশন দেয় ওভার ভোল্টেজের ক্ষেত্রে। ঠিক আছে, অন্যান্য যে সমস্ত লাইটেনিং অ্যারেস্টার আমরা পড়েছি এর আগে পর্যন্ত, সেগুলোর থেকে এটা আরো বেটার প্রোটেকশন দিতে পারে। ঠিক আছে, আরো বেশি এফেক্টিভ প্রোটেকশন দিতে পারে, বিশেষ করে ট্রান্সফরমার এবং কেবল, এই সমস্ত ইকুইপমেন্টকে যখন আমরা প্রোটেক্ট করতে চাই, সেগুলো প্রোটেকশনের পারপাসে আমাদের এই ভালভ টাইপ লাইটেনিং অ্যারেস্টার যথেষ্ট কার্যকরী। এবং এর যে অপারেটিং টাইম যেটা আছে, মানে ওভার ভোল্টেজ হওয়া, ধরো সিস্টেমে ওভার ভোল্টেজ হলো এবং তারপরে সেটাকে আমাকে গ্রাউন্ড করতে হলো, বা ওভার ভোল্টেজের জন্য যে কারেন্টটা সেটা গ্রাউন্ডে গেলে তবে তো সিস্টেমটা আইসোলেটেড হবে, তো এই কাজটা হতে সম্পূর্ণ হতে এখানে মাত্র 1 সেকেন্ড থেকেও কম সময় লাগে। ঠিক আছে, এখানে যে অপারেটিং টাইম আছে আমাদের অপারেটিং টাইম, এর অপারেটিং টাইমটা হচ্ছে লেস দ্যান 1 সেকেন্ড। ঠিক আছে, মানে এটা খুব কম সময়ের মধ্যেই অপারেট করতে পারছে, এটাও একটা ভালো জিনিস। অপারেটিং টাইম বেশি হলে কিন্তু সেটা আমাদের পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজিয়াস হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এটা অপারেটিং টাইম লেস দ্যান 1 সেকেন্ড, মানে যথেষ্ট ফাস্ট বলা চলে এটা। ঠিক আছে, এর আগে আমরা স্পার্ক গ্যাপ টাইপ পড়েছিলাম, সরি এর আগে আমরা যেটা পড়েছিলাম আমাদের হর্ন গ্যাপ টাইপ, হর্ন গ্যাপ যেটা আছে, হর্ন গ্যাপের মধ্যে লাইক কত সময় ছিল, অপারেটিং টাইমটা অলমোস্ট 3 সেকেন্ড মতো ছিল, কিন্তু এখানে দেখো অপারেটিং টাইমটা হচ্ছে লেস দ্যান 1 সেকেন্ড, তার মানে এটার অপারেশন অনেক ফাস্ট হয়। ঠিক আছে, এবং এটার যে ইম্পালস রেশিও, সেই ইম্পালস রেশিওটা হচ্ছে ইউনিটি হয় অলমোস্ট। ঠিক আছে, এর যে ইম্পালস রেশিও, ইম্পালস রেশিও কাকে বলে, কোনো লাইটেনিং অ্যারেস্টারের ক্ষেত্রে ইম্পালস রেশিও আমরা কাকে বলবো, এটা একটা টার্ম, একটু জেনে রাখা ভালো ইম্পালস রেশিও জিনিসটা কি। ইম্পালস রেশিও এটা হচ্ছে দুটো ভোল্টেজের রেশিও। ঠিক আছে, কোন দুটো ভোল্টেজ রেশিও না, যখন আমাদের সার্জ কন্ডিশন, মানে এরকম ওভার ভোল্টেজ যে কন্ডিশনটা হচ্ছে, সেই কন্ডিশনে কখন ব্রেকডাউন হয়, বা ব্রেকডাউন কত ভোল্টেজে ব্রেকডাউন হয়, মানে ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার সার্জ কন্ডিশন। ঠিক আছে, ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার সার্জ কন্ডিশন, ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার সার্জ কন্ডিশন। সার্জ কন্ডিশন মানে বুঝতে পারছো তো, ওভার ভোল্টেজ কন্ডিশন, ওভার ভোল্টেজ কন্ডিশনে যখন আমাদের হচ্ছে তখন সার্জ যেটা আসছে, সেই সার্জের জন্য কত ভোল্টেজে ব্রেকডাউন হচ্ছে, তার মানে এই যে সার্জ কন্ডিশন যেটা, সেই সময় যে আমাদের ভোল্টেজ গুলো আসে সেগুলো কি
নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ হয়, সেগুলো কিন্তু তা হয় না, সেগুলো হচ্ছে অনেক হাই ফ্রিকোয়েন্সি একটা ট্রানজিয়েন্ট টাইপের ভোল্টেজ হয়, ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট ভোল্টেজ। মানে এর যে ফ্রিকোয়েন্সি, এটা নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি, যে আমাদের পাওয়ার ফ্রিকোয়েন্সি সেটার সিগন্যাল কত 50 হার্জ, কিন্তু যেটা আমাদের সুইচিং কন্ডিশন বা তার জন্য যে ওভার ভোল্টেজ বা লাইটেনিং এর জন্য যে ওভার ভোল্টেজ, তার যে ভোল্টেজ গুলো আসছে সেগুলো কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সি, অনেক হাই ফ্রিকোয়েন্সি হয়ে থাকে। তো সেরকম হাই ফ্রিকোয়েন্সি যুক্ত যদি সার্জ চলে আসে, তার ক্ষেত্রে কত ভোল্টেজ, সেটা ডিভাইডেড বাই ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার লো ফ্রিকোয়েন্সি কন্ডিশন, ঠিক আছে, ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার লো ফ্রিকোয়েন্সি অথবা পাওয়ার ফ্রিকোয়েন্সি বলতে পারো, মানে নর্মাল যেটা আমাদের পাওয়ার ফ্রিকোয়েন্সি সেটা বলা যেতে পারে। মানে 50 হার্জের যদি আমাদের সিগন্যাল হতো, তখন কত ভোল্টেজে ব্রেকডাউন হতো, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে তাই, ঠিক আছে, নিচেরটা হচ্ছে তাই। আর উপরেরটা কি, উপরেরটা হচ্ছে যখন আমাদের কোনো হাই ফ্রিকোয়েন্সি কোনো সার্জ চলে আসছে, সেই অবস্থায় কত ভোল্টেজে ব্রেকডাউন হচ্ছে সেইটা। তার মানে দুটো ভোল্টেজের রেশিও, বেসিক্যালি ইম্পালস রেশিও যেটা, সেটা হচ্ছে দুটো ভোল্টেজের রেশিও, দুটোই ব্রেকডাউন ভোল্টেজ, কিন্তু উপরে যেটা আছে নিউমারেটরে যেটা আছে সেটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার সার্জ কন্ডিশন, ঠিক আছে, দ্যাট মিনস দ্য হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ, তখন কত ভোল্টেজে ব্রেকডাউন হয়, ডিভাইডেড বাই ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার পাওয়ার ফ্রিকোয়েন্সি কন্ডিশন। মানে 50 হার্জে যদি আমাদের ওভার ভোল্টেজ হতো, তখন কত ভোল্টেজে ব্রেকডাউন হতো, এই দুটোর রেশিওকেই বলা হয় ইম্পালস রেশিও। এবার এই ইম্পালস রেশিওটা যত একের কাছাকাছি হবে ততই ভালো, ঠিক আছে, একের কাছাকাছি হওয়াটাই হচ্ছে ভালো, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি 1ই থাকে, ঠিক আছে। এই আমাদের যে ভালভ টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার, এটার ক্ষেত্রে ইম্পালস রেশিওর যে ভ্যালু এক্স্যাক্টলি এটা 1 থাকে, হুইচ ইজ ভেরি গুড, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ এর ক্ষেত্রে, প্র্যাকটিক্যালি এটা ইউনিটি থাকে। তো এর ইম্পালস রেশিও কত হয়, এই আমাদের ভালভ টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার, তার ক্ষেত্রে ইম্পালস রেশিওটা হচ্ছে 1, ঠিক আছে, এর ইম্পালস রেশিও হচ্ছে 1, ঠিক আছে। দ্যাট মিনস সার্জ কন্ডিশনে যে ভোল্টেজে ব্রেকডাউন হয়, পাওয়ার ফ্রিকোয়েন্সি কন্ডিশনেও সেই ভোল্টেজেই ব্রেকডাউন হয়, কোনো পার্থক্য হয় না। তো এটা ভালো জিনিস, ঠিক আছে, এটা একটা ভালো জিনিস। তো এটার ইম্পালস রেশিও হচ্ছে ইউনিটি, এটা একটা অ্যাডভান্টেজ। তাহলে কতগুলো অ্যাডভান্টেজ বললাম, প্রথমত বললাম যে এটা হচ্ছে ভালো এফেক্টিভ একটা প্রোটেকশন দেয়, অন্যান্য যে লাইটেনিং অ্যারেস্টার আছে সেগুলোর তুলনায় এটার প্রোটেকশনটা অনেক বেশি এফেক্টিভ, বিশেষ করে ট্রান্সফরমার এবং কেবল, এদেরকে প্রোটেক্ট করবার জন্য এটা খুব ভালো প্রোটেকশন দেয়। অপারেটিং টাইম যেটা, সেটা হচ্ছে লেস দ্যান 1 সেকেন্ড হয়, এটা একটা ভালো জিনিস। এবং তৃতীয়ত বললাম যে ইম্পালস রেশিওটা প্র্যাকটিক্যালি ইউনিটি থাকে, এটাও একটা অ্যাডভান্টেজিয়াস জিনিস, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজিয়াস থিং অফ ভালভ টাইমিং অ্যারেস্টার। আর এর ডিসঅ্যাডভান্টেজটা কি আছে, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে যখন কোনো একটা খুব স্টিপ একটা সার্জ চলে আসে, খুব স্টিপ মানে কি, স্টিপনেস কাকে বলে, স্টিপনেস মানে হচ্ছে এই আমরা যে নর্মাল যে ওভার ভোল্টেজের ছবি দেখিয়েছিলাম, ওভার ভোল্টেজের যে ওয়েভ ফর্মের ছবি দেখিয়েছিলাম, সেটা প্রথম দিনেই আমরা বলেছিলাম এরকম একটা ওয়েভ ফর্ম থাকে, অ্যাক্সিস বরাবর ভোল্টেজ আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম, এরকম একটা ওয়েভ ফর্ম আমরা দেখিয়েছিলাম। ওয়েভ ফর্মটা কেমন ছিল, আগে একটা ক্লাসে আমি এক্সপ্লেন করেছিলাম, ওয়েভ ফর্মটা হচ্ছে এইরকম টাইপের একটা ওয়েভ ফর্ম ছিল, তাই না, এরকম টাইপের একটা ওভার ভোল্টেজের ওয়েভ ফর্ম আমরা দেখেছিলাম। এবার এই ওয়েভ ফর্মের এই যে অংশটা, এখান থেকে এই যেটা এইটুকু অংশটা, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে টেল সাইড, তাই তো, এটা হচ্ছে টেল, মানে এটা সামনের দিকটাকে আমরা ফ্রন্ট বলছি, পিছনের দিকটাকে আমরা টেল বলছি। তো এইটা যত তাড়াতাড়ি উঠবে, মানে এটা হচ্ছে 0 ভোল্টেজ আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, তো 0 থেকে ম্যাক্সিমামে যেতে যত কম সময় নেবে তত সেটা বেশি স্টিপ হবে, ঠিক আছে। তাহলে এটা একটা ওয়েভ ফর্ম হয়ে গেল। আমি আর একটা ওয়েভ ফর্ম ড্র করছি, আর একটা আমি ওয়েভ ফর্ম সিমিলার টাইপের ড্র করছি। ধরো এখানেও আমরা ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ দেখাবো, এক্স অ্যাক্সিসে আমরা টাইম দেখাবো, ঠিক আছে, এরকম এক্স অ্যাক্সিসে আমরা টাইম দেখাবো। এবার হচ্ছে ওয়েভ ফর্মটা কেমন হয়েছে না, ওয়েভ ফর্মটা ধরো এইরকম হয়ে গেছে। এবার বলো দেখি কোন কোন ভোল্টেজ ওয়েভ ফর্মটা বেশি স্টিপ, কোনটাকে বেশি স্টিপ বলবে, প্রথমটা না সেকেন্ডটা, কোনটা বেশি স্টিপ, কোনটা তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাতে কম সময় নিচ্ছে? সেকেন্ডটা স্যার। সেকেন্ডটা হচ্ছে কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে, এখানে এতটা সময় লেগেছে, এখানে হচ্ছে দেখো আরো কম সময়ের মধ্যেই ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক এরকম স্টিপ যদি কোনো, এটাকে বলা হয় স্টিপ, ঠিক আছে,
তো এরকম স্টিপ যদি কোনো একটা আমাদের ওয়েব ফর্ম চলে আসে, ওভার ভোল্টেজের ওয়েব ফর্ম, সেক্ষেত্রে দেখা যায় যে এটা ঠিকমতো প্রোটেকশন দিতে পারছে না। ঠিক আছে, আমাদের যে ভাল্ভ টাইপ যে লাইটনিং অ্যারেস্টার এরকম স্টিপ ওভার ভোল্টেজ ওয়েব ফর্মের ক্ষেত্রে ভালো প্রোটেকশন দিতে পারে না। ঠিক আছে, তার জন্য আরো কিছু অ্যাডিশনাল ফিচার অ্যাড করতে হবে। আরো ভালো প্রোটেকশন পাওয়ার জন্য আরো কিছু অ্যাডিশনাল ফিচার সেখানে অ্যাড করার দরকার আছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস থিং অফ দ্য ভাল্ভ টাইপ লাইটনিং অ্যারেস্টার। ঠিক আছে, এরকম স্টিপ ওয়েব ফর্ম চলে এলে সেটা ঠিকমতো কাজ করতে পারে না। আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে এর মধ্যে যদি কোনো কারণবশত এর যে কেসিংটা দেখতে পাচ্ছ, এখানে যে ছবিটা দেখেছো, এই কেসিং এর মধ্যে যদি কোনো কারণে জল ঢুকে যায়, ঠিক আছে, মানে এর মধ্যে যদি কোনো কারণে ময়েশ্চার ঢুকে যায়, তখন কিন্তু এটা ঠিকমতো পারফরমেন্স করবে না। এর ভেতরে যে নন লিনিয়ার রেজিস্টার আছে বা এর মধ্যে যে আমার স্পার্ক গ্যাপ আছে, সেগুলো তখন ঠিকমতো ফাংশন করবে না এর ভেতরে যদি ময়েশ্চার ঢুকে যায়। তার জন্য কি করতে হবে, এখানে প্রপার মানে ময়েশ্চার যাতে না ঢোকে তার জন্য এফেক্টিভ সিলিং এর ব্যবস্থা এনক্লোজারটার মধ্যে কিন্তু সবসময় রাখতে হবে। এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। যেখানে অন্যান্য যে সমস্ত আমরা লাইটনিং অ্যারেস্টার দেখেছি অনেকগুলো ওপেন অ্যাটমসফিয়ারেই থাকে। ঠিক আছে, এর আগে যেটা আমরা এক্সপালশন টাইপ দেখেছি বা যেটা আমাদের মাল্টি গ্যাপ টাইপ অথবা হর্ন গ্যাপ টাইপ বা রড টাইপ, সেগুলো কি থাকতো, সবকিছুই থাকতো ওপেন অ্যাটমসফিয়ারে থাকতো। ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এটা একটা এনক্লোজারের মধ্যে থাকছে, একটা বদ্ধ জায়গার মধ্যে থাকছে, এবং সেখানে যদি কোনো কারণে ময়েশ্চার চলে যায়, ময়েশ্চার চলে গেলে কিন্তু এটার পারফরমেন্স ঠিক হবে না। তার জন্য এখানে প্রপার সিলিং অ্যারেঞ্জমেন্টটা রাখতে হবে। মানে কোনো কারণেই যেন এই পোর্সেলিনিং এর যে হাউসিং, পোর্সেলিন হাউসিং এর মধ্যে যেন ওয়াটার ভেপার বা ময়েশ্চার এনক্রোচ না করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এটা হচ্ছে আমরা ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ এবং ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ভাল্ভ টাইপ লাইটনিং অ্যারেস্টার এটা ডিসকাস করে ফেললাম। ঠিক আছে, ভাল্ভ টাইপের ক্ষেত্রে আমরা ডিসকাস করলাম এগুলো। এছাড়াও আরেকটা লাইটনিং আছে এটা বর্তমানে খুব বেশি ইউজ হয়, সেই লাইটনিং অ্যারেস্টারটার নাম হচ্ছে কি মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ লাইটনিং অ্যারেস্টার। ঠিক আছে, এটা হচ্ছে 6 নাম্বার। আমি 5টা বলেছিলাম, কিন্তু এটা এখনকার দিনে যে লাইটনিং অ্যারেস্টার্স গুলো আছে সেটার মধ্যে কিন্তু মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ লাইটনিং অ্যারেস্টার এটাই হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়ে থাকে এখন। তো এটার মধ্যে বেশি কি থাকে, এটা হচ্ছে এমন ধরনের, বা এটাকে লাইটনিং অ্যারেস্টারও বলা যেতে পারে বা সার্জ ডাইভার্টারও বলা যেতে পারে। Such type of diverters are also known as gapless surge diverters অথবা জিঙ্ক অক্সাইড ডাইভার্টার। এটার আরেকটা নাম কি বলেছে, এটাতে কোনো গ্যাপ থাকে না। মানে আগে যতগুলো পড়েছি সবগুলোতে দেখো স্পার্ক গ্যাপ ছিল, স্পার্ক গ্যাপ ছিল না এমন একটা আছে কি, রড গ্যাপেও গ্যাপ ছিল, হর্ন গ্যাপেও গ্যাপ ছিল, মাল্টি গ্যাপেও গ্যাপ ছিল, ভাল্ভ টাইপেও গ্যাপ ছিল, এক্সপালশন টাইপেও গ্যাপ ছিল। ঠিক আছে, মানে সবগুলোই কিন্তু গ্যাপ ছিলই, এক বা একাধিক গ্যাপ ছিল। কিন্তু আমাদের এই যে মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ যে লাইটনিং অ্যারেস্টার এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকে না। তার জন্য এর আরেকটা নাম হচ্ছে গ্যাপলেস লাইটনিং অ্যারেস্টার। ঠিক আছে, বা গ্যাপলেস সার্জ ডাইভার্টার। এবং এটাকে আরেকটা নামও দেওয়া হয়ে থাকে জিঙ্ক অক্সাইড ডাইভার্টার, কারণ এটা মেনলি জিঙ্ক অক্সাইড দিয়ে তৈরি করা থাকে। ঠিক আছে, এটার মেন যে কম্পোনেন্ট, ম্যানুফ্যাকচারিং যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, জিঙ্ক ইজ এ মেটাল, মেটালের একটা অক্সাইড। ঠিক আছে, তার জন্য এটাকে মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টারও বলা হয়ে থাকে। ঠিক আছে, মেটাল অক্সাইড যে ভ্যারিয়েস্টার এটার নাম বলছে, তো মেটাল অক্সাইড মানে কি, এখানে জিঙ্ক ইজ দ্য মেটাল, জিঙ্ক অক্সাইড ভ্যারিয়েস্টার এটাই হচ্ছে এই মেটালটা। তো এটা হচ্ছে তোমার যে কি থাকে এর মধ্যে না, জিঙ্ক অক্সাইড যেটা সেটা হচ্ছে এক ধরনের সেমি কন্ডাক্টিং এন টাইপ মেটেরিয়াল। ঠিক আছে, এই মেটেরিয়ালটা হচ্ছে ফাইন, মানে এটাকে ডোপিং করা থাকে। সেমিকন্ডাক্টরে আমরা জানি ডোপিং করা হয়, কিভাবে ডোপিং করে না, বাই অ্যাডিং সাম ফাইন পাউডার অফ সাম ইনসুলেটিং অক্সাইডস। ঠিক আছে, ইনসুলেটিং অক্সাইডের কিছু এখানে ডোপিং করা থাকে, এবং এই যে পাউডারটা এটাকে হচ্ছে এমন ভাবে প্রসেস করে যাতে এটা একটা ডিস্কের মতো শেপ নেয়। ঠিক আছে, একটা ডিস্ক আকৃতির শেপ এটা নেয়। ঠিক আছে, এটা একটা ডিস্কের মতো শেপ নিয়ে ফর্ম করে। এই যে মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার এটাকে এমন ভাবে মানে প্রসেস করা হয়, এটা একটা ডিস্ক আকৃতি, এরকম আকৃতির একটা শেপ নিয়ে থাকে। ঠিক আছে, এবার এই টোটাল জিনিসটাকে একটা পোর্সেলিন হাউসিং এর মধ্যে ইনার্ট অ্যাটমসফিয়ারে রাখা থাকে। ইনার্ট অ্যাটমসফিয়ার যাতে এটার মধ্যে ময়েশ্চার এনক্রোচ না করতে পারে। ঠিক আছে, ময়েশ্চার যাতে না ঢুকতে পারে তার জন্য এটাকে ইনার্ট অ্যাটমসফিয়ারে, বিশেষত নাইট্রোজেন গ্যাস অথবা SF6 গ্যাস এই অ্যাটমসফিয়ারের মধ্যে রাখা থাকে। এটার কনস্ট্রাকশনটা একটু দেখে নেওয়া যাক।
এর কনস্ট্রাকশনে দেখো, উপরে হচ্ছে একটা লাইন টার্মিনাল এখানে কানেক্টেড হবে, মানে যে সিস্টেমের যেটা লাইন কন্ডাক্টর সেটা উপরে আমাদের একটা জায়গায় এসে প্রবেশ করবে লাইন টার্মিনালে, এবং এর মধ্যে একটা স্প্রিং আছে। স্প্রিংটা হচ্ছে ভেতরের পার্টস গুলোর যাতে ভাইব্রেশনের জন্য কোনো এর অ্যালাইনমেন্টটা কোনো ডিস্টার্ব না হয় তার জন্য এখানে স্প্রিং রাখা থাকে, মানে ভেতরের যে পার্টস গুলো সেটাতে যেন ভাইব্রেশনের জন্য কোনো ডিস্টারবেন্স না আসে সেটার জন্য রাখা থাকছে। এবং এর ভেতরে বাইরেটা কি থাকছে, বাইরের যে বক্সটা, বাইরের বক্সটা হচ্ছে পোর্সেলিনের একটা হাউজিং, পোর্সেলিনের তৈরি একটা হাউজিং থাকছে। এবারে হাউজিং এর মধ্যে আছেটা কি, হাউজিং এর মধ্যে আছে দেখো এখানে কিছু একটা সিলিকন রাবারের কুশন, সিলিকন আমরা জানি একটা সেমিকন্ডাক্টর, সেই সিলিকন রাবারের একটা কুশন, ঠিক আছে, মানে এটা একটা কুশন থাকছে। এবং তার মধ্যে দেখো কতগুলো আমাদের এরকম ইলেকট্রোডস আছে, এই একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, এগুলো বিভিন্ন ইলেকট্রোডস, এগুলো হচ্ছে এক একটা ইলেকট্রোডস, ঠিক আছে। এই এক একটা ইলেকট্রোডস গুলো আছে, কিন্তু এখানে কোনো গ্যাপ দেখতে পাওয়া যাবে না, এগুলো হচ্ছে এক একটা ইলেকট্রোড। এবং ইলেকট্রোডের মধ্যবর্তী যে স্থান সেখানে আছে কি আমাদের জিঙ্ক অক্সাইড এলিমেন্ট অ্যাড করা আছে, ঠিক আছে। এই কন্ট্যাক্ট ইলেকট্রোডস গুলোর মধ্যে আমাদের জিঙ্ক অক্সাইড এলিমেন্টসটাকে অ্যাড করা আছে। এই জিঙ্ক অক্সাইড যে এলিমেন্টস অ্যাড করে রাখা হয়েছে সেটা রাখা আছে কোথায় না, ইলেকট্রোডস গুলোর মধ্যবর্তী স্থানে। এবং ফাইনাল যেটা এন্ড টার্মিনাল সেটা হচ্ছে গ্রাউন্ড করা আছে, এটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল, দেখতেই পাচ্ছ এটা হলো গ্রাউন্ড টার্মিনাল। এবার এই যে এখানে সেমিকন্ডাক্টর টাইপের যেটা আছে, তো সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা এটা কি করছে আমরা জানি, সেমিকন্ডাক্টরের মধ্যে কি তৈরি হয়, পোটেনশিয়াল বেরিয়ার তৈরি হয়, ঠিক আছে। পোটেনশিয়াল বেরিয়ার, সেমিকন্ডাক্টর কি তার মধ্যে ইজিলি কারেন্ট কন্ডাকশন করতে দেয়? সেমিকন্ডাক্টর কি নিজের মধ্যে ইজিলি কারেন্ট কন্ডাকশন করতে দেয় বলো? সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যই হচ্ছে কি তার মধ্যে কারেন্ট কন্ডাকশন করতে দেয় না, এটা আমরা পড়েছি এর আগে যে সিলিকন, জার্মেনিয়াম এরকম আছে সিলিকন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, এরা হচ্ছে কি নিজেদের মধ্যে ইজিলি কারেন্ট কন্ডাকশন হতে কিন্তু দেয় না। এবং এখানে পোটেনশিয়াল একটা বেরিয়ার তৈরি হয়, এখানে একটা পোটেনশিয়াল বেরিয়ার সেমিকন্ডাক্টরের মধ্যে তৈরি হয় যেটা হচ্ছে এই কারেন্টের ফ্লোটাকে অপোজ করে। তো যে কারণে নর্মাল ভোল্টেজ যখন থাকবে সিস্টেমের যে লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ যখন নর্মাল কন্ডিশনে থাকবে বা নর্মাল ভোল্টেজ থাকবে, তখন কিন্তু যে লাইন টার্মিনাল দিয়ে এখান দিয়ে কারেন্ট গিয়ে এই রাস্তা দিয়ে ফ্লো হতে পারবে না, এই রাস্তা দিয়ে গ্রাউন্ডে চলে যেতে কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ এটার মধ্যে অনেক পোটেনশিয়াল বেরিয়ার ডেভেলপ করেছে, এবং নর্মাল যে ভোল্টেজ সেটা এই পোটেনশিয়াল বেরিয়ার গুলোকে অতিক্রম করে গ্রাউন্ডে কারেন্ট ফ্লো করাতে পারবে না, ঠিক আছে। সেই কারণে নর্মাল ভোল্টেজ থাকা অবস্থায় এটা মধ্যে দিয়ে কোনো কারেন্ট কন্ডাকশন হবে না, ঠিক আছে। এবার কিভাবে এটা কাজ করবে তাহলে না, দেখো যখন হচ্ছে ওভার ভোল্টেজ হবে তখন এই পোটেনশিয়াল বেরিয়ার গুলো কোল্যাপস করে যাবে, ঠিক আছে। এবং তখন হচ্ছে এই যে আমাদের যে জিঙ্ক অক্সাইডের যে ডিস্ক গুলো ছিল, এগুলো যে জিঙ্ক অক্সাইডের ডিস্ক, মানে ভেতরে এগুলোকে আমরা বলতে পারি একটা ডিস্কের মতো, এটা একটা ডিস্ক, এটা একটা ডিস্ক, এটাও একটা ডিস্ক। এই জিঙ্ক অক্সাইডের যে ডিস্ক গুলো আছে এরা এতক্ষণ পর্যন্ত কারেন্টকে এর মধ্যে দিয়ে যেতে দিচ্ছিল না। কেন যেতে দিচ্ছিল না? কারণ এটার মধ্যে পোটেনশিয়াল বেরিয়ার ছিল। কিন্তু যখন সিস্টেমের ভোল্টেজটা খুব বেশি হয়ে যাবে, একটা হাই, একটা স্টিপ, একটা ওয়েভ ফর্ম চলে আসবে এর মধ্যে ওভার ভোল্টেজের, সেই ওভার ভোল্টেজের জন্য কিন্তু তখন এই পোটেনশিয়াল বেরিয়ার যেগুলো এখানে ছিল সেগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে। পোটেনশিয়াল বেরিয়ার যখনই ব্রেক হয়ে যাবে তখনই কি হবে, কারেন্ট যেটা আছে সেই কারেন্টগুলো ইজিলি তখন এই জিঙ্ক অক্সাইড গুলো কিন্তু কন্ডাক্টরের মতো বিহেভ করবে, এবং কারেন্টটা তখন এই লাইন মানে থ্রু দিয়ে ঢুকবে, এবং তারপরে এই জিঙ্ক অক্সাইডের যে এলিমেন্টস গুলো আছে সেগুলোর ভায়া হয়ে গ্রাউন্ডে রিচ করে যাবে, গ্রাউন্ডে পৌঁছে যাবে, ঠিক আছে। তার মানে এই জিঙ্ক অক্সাইডটাই হচ্ছে এখানকার মেন ওয়ার্কিং এলিমেন্ট, ঠিক আছে। জিঙ্ক অক্সাইডের বিশেষ বৈশিষ্ট্য এটা হচ্ছে যখন নর্মাল ভোল্টেজ থাকছে এর মধ্যে পোটেনশিয়াল বেরিয়ারটা নর্মাল ভোল্টেজ অতিক্রম করতে পারছে না, কিন্তু যখনই ওভার ভোল্টেজ হয়ে যাচ্ছে তখনই এই পোটেনশিয়াল বেরিয়ারের ব্রেকডাউন হয়ে যাচ্ছে এবং জিঙ্ক অক্সাইড তার মধ্যে দিয়ে কারেন্টকে পাস করতে অ্যালাউ করে দিচ্ছে, এবং তার ফলে কারেন্টটা ওভার ভোল্টেজ হলে থ্রু আমাদের এই যে অংশগুলো আছে মানে ইলেকট্রোডস এবং যে জিঙ্ক অক্সাইডের লেয়ার্স গুলো আছে তার ভায়া গ্রাউন্ড টার্মিনাল দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে, এবং তার ফলে ওভার ভোল্টেজটা কিন্তু এর পরে যে আমাদের অন্যান্য যে কোনো ইকুইপমেন্ট সেটা এই লাইনের সঙ্গে কানেক্টেড ছিল সেগুলোতে কিন্তু এই ওভার ভোল্টেজটা আর যাচ্ছে না। ওভার ভোল্টেজটা ধরো এদিক থেকে এলো, এদিক থেকে ওভার ভোল্টেজটা এলো, ওভার ভোল্টেজটা এসে এদিক দিয়ে গ্রাউন্ডে চলে গেল, ঠিক আছে, কিন্তু এইদিকে আর কিছু এলো না, মানে আমাদের যে সিস্টেম ইকুইপমেন্ট সেটা কিন্তু প্রোটেক্টেড থাকলো, সিস্টেমের ইকুইপমেন্টটা প্রোটেক্টেড থাকলো। যা ওভার কারেন্ট ফ্লো হওয়ার লাইটেনিং অ্যারেস্টার
যেটা হচ্ছে এমওভি টাইপ, মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ লাইটেনিং অ্যারেস্টার, তার মধ্যে দিয়েই ফ্লো করবে। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু কোনো অ্যাডিশনাল কোনো গ্যাপ নেই, যেটা অন্যান্য সমস্ত লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে আমরা গ্যাপ দেখেছি, কিন্তু এমওভি টাইপ বা মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ অথবা জেডএনও টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার, তার মধ্যে কিন্তু কোনো এরকম গ্যাপ নেই। ঠিক আছে, তো এগুলোই ছিল আমাদের ডিফারেন্ট টাইপস অফ লাইটেনিং অ্যারেস্টার্স। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ লাইটেনিং অ্যারেস্টার যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশন করলাম। তাহলে এই ডিসকাশনটা স্টার্ট হয়েছিল কোথা থেকে বলো? এই ডিসকাশন স্টার্ট হয়েছিল আমাদের ওভার ভোল্টেজ থেকে। ওভার ভোল্টেজ প্রোটেকশন, ওভার ভোল্টেজ জিনিসটা কি, ওভার ভোল্টেজ কি কারণে হয়, ইন্টারনাল কি কি কারণ হতে পারে, এক্সটার্নাল কি কি কারণ হতে পারে, এই ওভার ভোল্টেজ থেকে সিস্টেমকে প্রোটেক্ট করবার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি। তার মধ্যে আমরা প্রথমে ডিসকাস করেছিলাম কি ব্যবহার করতে পারি বলো? আর্থ স্ক্রিন, আর্থিং স্ক্রিন ব্যবহার করতে পারি, যেগুলো সাবস্টেশনের উপরে থাকে। আমরা ইউজ করতে পারি গ্রাউন্ড ওয়্যার অথবা শিল্ডিং ওয়্যারস, সেটাকে আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে ট্রান্সমিশন টাওয়ারের উপর দিয়ে যায়। তাছাড়া আমরা ইউজ করতে পারি লাইটেনিং অ্যারেস্টার। এবার এই লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লাইটেনিং অ্যারেস্টার সম্পর্কে ডিসকাশন করলাম, যার মধ্যে আমরা পড়লাম রড গ্যাপ টাইপ, হর্ন গ্যাপ টাইপ, মাল্টি গ্যাপ টাইপ, এক্সপালশন টাইপ, ভাল্ভ টাইপ এবং মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টার টাইপ। ঠিক আছে, এতগুলো টাইপ অফ লাইটেনিং অ্যারেস্টার আমরা দেখেছি। এবার হচ্ছে আমরা চলে আসবো যে এই লাইটেনিং অ্যারেস্টার ছাড়াও সিস্টেমের মধ্যে যে ট্রাভেলিং ওয়েভস গুলো হয়, সেই ওয়েভস গুলো যাতে টার্মিনালে পৌঁছে সিস্টেমের মধ্যে কোনো ড্যামেজ করতে না পারে, তার জন্য আমরা লাইটেনিং অ্যারেস্টার তো ইউজ করছি। ঠিক আছে, কিন্তু লাইটেনিং অ্যারেস্টার ইউজ করেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটাকে সিস্টেমটাকে বাঁচাতে পারছি না। কখন পারছি না? যেটা দেখো সব থেকে বেস্ট টাইপ যেটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছিলাম, এখন তো এটা ইউজ হয়, এটা অথবা তার আগে যেটা আমরা দেখেছি ভাল্ভ টাইপ লাইটেনিং অ্যারেস্টার, এটাও। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু যখন খুব স্টিপ একটা ওয়েভ ফর্ম চলে আসে, খুব স্টিপ এরকম ওয়েভ ফর্ম যখন চলে আসছে, তখন কিন্তু সেটা সেই ওভার ভোল্টেজের হাত থেকে সিস্টেমকে প্রোটেক্ট করতে পারছে না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আমাদেরকে দেখতে হবে যাতে এরকম খুব স্টিপ ওয়েভ ফর্ম, এক্সট্রা হাই ভোল্টেজ যে লাইন, সেখানে যেন লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে না পৌঁছায়। মানে আমাদেরকে চেষ্টা করতে হবে এই স্টিফনেসটাকে কমিয়ে ফেলার। ঠিক আছে, এই যে ওয়েভ ফর্মের যে ফ্রন্ট এন্ড, সেটার যে স্টিফনেস, সেটাকে যতটা সম্ভব কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে। মানে তার মধ্যেকার যে এনার্জি, সেটাকে কিছুটা কম করার চেষ্টা করতে হবে। এবার এই লাইটেনিং এর যে সার্জ বা ওভার ভোল্টেজ ডিউ টু সাম সুইচিং এর জন্য যে সার্জ, সেই তার এনার্জিটাকে কম করবার জন্য আমরা কিছু বিশেষ ধরনের ডিভাইস ইউজ করি। ঠিক আছে, কিছু প্রোটেক্টিভ ডিভাইস আমরা ইউজ করতে পারি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওকে, আচ্ছা দেখো, তো আমি যেটা বললাম যে এরকম ধরো সুইচিং বা লাইটেনিং এর জন্য এরকম ওভার ভোল্টেজ তো আসতেই পারে, কিন্তু যখনই আমরা দেখতে পাচ্ছি যে এরকম কোনো স্টিপ একটা ওয়েভ ফর্ম চলে এলো, সেটার জন্য কিন্তু সিস্টেমে যে ড্যামেজ হবে, সেটাকে কিন্তু আমাদের লাইটেনিং অ্যারেস্টারও বাঁচাতে পারবে না। কেন পারবে না? কারণ এরকম স্টিপ ওয়েভ ফর্ম এলে তখন কিন্তু লাইটেনিং অ্যারেস্টার ঠিকমতো ফাংশন করতে পারে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই স্টিফনেসটাকে কমিয়ে ফেলা। স্টিফনেসটাকে কমিয়ে ফেলার অর্থই হচ্ছে মানে সুইচিং যে ভোল্টেজ, ওভার ভোল্টেজ বা লাইটেনিং এর জন্য যে ওভার ভোল্টেজ, তার যে এনার্জি, সেই এনার্জিটাকে যতটা সম্ভব মিনিমাইজ করতে হবে, তাহলেই তার স্টিফনেসটা কমে যাবে। ঠিক আছে, স্টিফনেস অফ দ্য ওয়েভ ফ্রন্ট, এটাকে কমানো সম্ভব যদি আমরা এনার্জিটাকে তার রিডিউস করতে পারি। তো সেই এনার্জিটাকে রিডিউস করবার পারপাসে আমরা কিছু ডিভাইস ব্যবহার করি। ঠিক আছে, কিছু ডিভাইস আমরা ব্যবহার করি যেগুলো কি করে না, এই যে আমাদের ওভার ভোল্টেজের যে ওয়েভ ফর্মস গুলো আছে, তার যে ফ্রন্ট এন্ড, এটাকে কি এন্ড বলবো? এই এন্ডটা সামনের দিক না, সামনের দিকটাকে আমরা কি এন্ড বলবো? ফ্রন্ট এন্ড। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড অফ দ্য ওয়েভ ফর্ম। ঠিক আছে, ফ্রন্ট সাইড, এটাকে আমরা বলবো সামনের দিক বা ফ্রন্ট সাইড বলবো। আর এটাকে আমরা বলবো কি, যখন নামছে সেটাকে আমরা বলবো টেল সাইড, লেজের দিক। ঠিক আছে, এটাকে বলবো টেল সাইড।
তো ফ্রন্ট সাইডের যে স্টিফনেস সেটাকে আমাদেরকে কম করতে হবে। তো সেই ফ্রন্ট সাইডের স্টিফনেসটাকে কম করবার জন্য আমরা কিছু স্পেশাল ডিভাইস ব্যবহার করি। সেই ডিভাইসগুলোর নাম কি? সেই ডিভাইসগুলোর নাম হচ্ছে সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, তাদের বলা হচ্ছে সার্জ অ্যাবজর্বার। এটা হচ্ছে সিস্টেমের মধ্যে যে ট্রাভেলিং ওয়েভস তাদের মধ্যেকার যে এনার্জি, সেই এনার্জিটাকে যতটা সম্ভব অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এদেরকে বলা হয় সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, সার্জ অ্যাবজর্বার। তো এগুলো সম্পর্কে আমাদের একটু পড়তে হবে যে বিভিন্ন ধরনের যে সার্জ অ্যাবজর্বার গুলো আছে সেগুলো কিরকম। ঠিক আছে, বিভিন্ন ধরনের সার্জ অ্যাবজর্বারস আছে যেগুলো কিরকম কাজ করে। তো ধরো প্রথমে আমরা যে সার্জ অ্যাবজর্বারের কথা বলবো, সার্জ অ্যাবজর্বার দেখো তার মধ্যে আমরা কতগুলো টাইপ দেখছি। মানে একটা হচ্ছে যখন আমরা কোনো কন্ডেন্সারকে লাইন এবং আর্থের মধ্যে কানেক্ট করব, সেটাও একটা সার্জ অ্যাবজর্বারের মতো কাজ করবে। কন্ডেন্সার মিন্স ক্যাপাসিটার। ঠিক আছে, ধরো একটা লাইন আছে এরকম, একটা ট্রান্সমিশন লাইন। সাপোজ সেই ট্রান্সমিশন লাইনটা আমাদের একটা ট্রান্সফরমারকে ফিড করছে পাওয়ার। এই ট্রান্সমিশন লাইনটা একটা ট্রান্সফরমারের সঙ্গে কানেক্টেড আছে। ফর এক্সাম্পল এটা একটা ট্রান্সফরমারের সিম্বল। এবার আমরা ধরো এইখানে একটা প্যারালালে একটা ক্যাপাসিটার লাগিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটা আমরা প্যারালালে লাইনের সঙ্গে প্যারালালে একটা ক্যাপাসিটারকে লাগিয়ে দিলাম। তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের লাইনটা, এটা হচ্ছে আমাদের যে পাওয়ার যে লাইন দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেই লাইন। ধরো ট্রান্সমিশন লাইন মনে করো, এটা হচ্ছে পাওয়ারটা এই লাইন দিয়ে যাচ্ছে। তাহলে নর্মাল অবস্থায় পাওয়ার কোন দিকে যাবে? এই দিকেই যাবে, এদিকেই যাবে। তাহলে এই যে ক্যাপাসিটারটাকে আমরা কানেক্ট করলাম, তার কি পারপাস? ক্যাপাসিটারটা কিভাবে সার্জটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে? না, সার্জ মানে নর্মাল ভোল্টেজ যখন থাকছে, ধরো সিস্টেমের মধ্যে নর্মাল অবস্থায় তো এরকম একটা ওয়েভ ফর্ম ধরো আসছে, ওভার একটা ভোল্টেজ আছে, তার ওয়েভ ফর্মটা এরকম। এর ফ্রিকোয়েন্সি কত হয় নর্মাল অবস্থায়? ফ্রিকোয়েন্সিটা কত হয়? 50 হার্জ। নর্মাল অবস্থায় আমাদের যে পাওয়ার যেটা যায় লাইনের মধ্যে দিয়ে, তার ফ্রিকোয়েন্সি আমরা জানি, এটা 50 হার্জ। তাহলে 50 হার্জ অবস্থায় ক্যাপাসিটার যেটা একে এই দিক দিয়ে কত কারেন্ট যাবে বলো? মেন পাওয়ারটা তো এই দিক দিয়ে চলে যাবে, লাইন দিয়ে ট্রান্সফরমারে চলে যাবে। তাহলে এই দিকেও তো কিছু কারেন্ট তো আসবে, এই রাস্তা দিয়েও কিছু পরিমাণ কারেন্ট তো আসবে। সেটার পরিমাণটা কত হবে? যদি এখানকার ভোল্টেজ ধরো ভি হয়, এই লাইনের ভোল্টেজ ধরো ভি, পার ফেজ ভোল্টেজই ধরো ভি, আর ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স ধরো সি, তাহলে কারেন্ট কত যাবে? এই রাস্তা দিয়ে কারেন্ট যদি আমরা আই ধরি, আই কারেন্টের পরিমাণটা কত হবে বলো দেখি? আই সমান কত? ভি বাই এক্সি। ভি বাই এক্সি। আমরা যদি খালি ম্যাগনিটিউডটা ধরি তাহলে ভি বাই এক্স সি, মানে ক্যাপাসিটারের রিঅ্যাকটেন্স। তার মানে ক্যাপাসিটারের রিঅ্যাকটেন্সের ফর্মুলা কি? 1 বাই 2 পাই এফসি। 1 বাই 2 পাই এফসি। তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে কত হলো? 2 পাই ইন্টু এফ ইন্টু সি ইন্টু ভি। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে এই পরিমাণ কারেন্টটা আসবে। এবার যখন ফ্রিকোয়েন্সিটা আমার 50 হার্জ, এই এফটা যখন 50 হার্জ, তখন ফ্রিকোয়েন্সি 50 হার্জ মানে কিন্তু খুব একটা বেশি নয়। ঠিক আছে, এটা লো ফ্রিকোয়েন্সি বলা যেতে পারে। তার মানে তখন কিন্তু আমার কারেন্টের ভ্যালুটা কমই হবে। যখন আমার ফ্রিকোয়েন্সি নর্মাল পাওয়ার যেটা ফ্রিকোয়েন্সি আসবে, সেই ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে কিন্তু কারেন্টটা কমই হবে। মানে খুব সামান্য পরিমাণ কারেন্টই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে গ্রাউন্ডে যাবে। ঠিক আছে, নর্মাল কন্ডিশন। কিন্তু যখন এখানে কোনো ওভার ভোল্টেজ চলে আসবে, যখনই লাইনের মধ্যে কোনো ওভার ভোল্টেজ আসবে, কোনো সার্জ চলে আসবে, আমরা জানি সেই সার্জগুলো বেশিরভাগই হচ্ছে ট্রানজিয়েন্ট সার্জ হয়, এবং তার যে ফ্রিকোয়েন্সিটা হয় সেই ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক হাই হয়। ঠিক আছে, এই ট্রানজিয়েন্ট সার্জের ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি হাই হয়ে থাকে। ঠিক আছে, মানে এটা কিন্তু নর্মাল আমাদের যে ফ্রিকোয়েন্সি 50 হার্জ তার সঙ্গে সেম হয় না, এটার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি হাই হয়। তাহলে এফ যদি এটা এফ যখন আমার নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি, তার মানে এফটা ছোট, তখন আমার কারেন্টটাও ছোট, কারেন্টটাও ছোট। কিন্তু এফ যখন বড়, মানে যখনই ওভার ভোল্টেজ এরকম চলে আসবে, তখন আমার এফটা বড় হয়ে যাবে, এবং এফ যখনই বড় হয়ে যাবে, আমার এই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা চলে আসবে সেটার পরিমাণও বেশি হয়ে যাবে। তার মানে কি হবে? তার মানে ক্যাপাসিটার এরকম ওভার ভোল্টেজ যদি কোনো সার্জ চলে আসে যেটা ট্রানজিয়েন্ট নেচারের এবং তার মধ্যে ফ্রিকোয়েন্সি অনেক হাই আছে, এরকম কোনো হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট চলে এলে তার মধ্যে বেশিরভাগ অংশটাই আমার ক্যাপাসিটার বাইপাস করে দেবে। ক্যাপাসিটার বাইপাস করে কোথায় পৌঁছে দেবে? ক্যাপাসিটার বাইপাস করে গ্রাউন্ডে পৌঁছে দেবে। তাহলে গ্রাউন্ডে যদি
বেশিরভাগ এনার্জিটাই পৌঁছে দেয়, তাহলে আলটিমেটলি আমার এই দিকে যে পরিমাণ এনার্জিটা পৌঁছাবে বা কারেন্টটা পৌঁছাবে সেটার পরিমাণটা কমে যাবে। ট্রান্সফরমারের এদিকে যতটা কারেন্ট পৌঁছাবে সেটার পরিমাণটা কমে যাবে। মানে এখানে তো আমার অ্যাডিশনাল লাইটেনিং অ্যারেস্টার আমরা রাখবো, সেটা তো থাকবেই। তার মানে নর্মালি যদি আমরা ছেড়ে দিতাম, কোনো কিছু এটাকে না কানেক্ট করে যদি ছেড়ে দিতাম, তাহলে টোটাল সার্জের এনার্জিটাই আমার এই ট্রান্সফরমারের দিকে চলে যেত। তখন ভরসা শুধুমাত্র লাইটেনিং অ্যারেস্টারের উপরে। এবার লাইটেনিং অ্যারেস্টার তো জানোই যে খুব স্টিপ যদি ওয়েভ ফর্ম হয় তখন ঠিকমতো ফাংশন করতে নাও পারে, তখন কিন্তু এই ওভার ভোল্টেজটা আমার ট্রান্সফরমারের ভেতরে ঢুকে ট্রান্সফরমারকে ড্যামেজ করে দিতে পারে। কিন্তু এখানে আমরা একটা অ্যাডিশনাল ফিচার অ্যাড করে দিলাম, যেখানে একটা ক্যাপাসিটারকে জুড়ে দিলাম। ক্যাপাসিটার কি করলো, যে এই সার্জের মধ্যেকার যে এনার্জি, তার অনেকটা এনার্জিকে সে অলরেডি বাইপাস করে দিল। কারণ এটা জেনারেলি হাই ফ্রিকোয়েন্সির হয়ে থাকে এবং হাই ফ্রিকোয়েন্সির জন্য ক্যাপাসিটার অনেক লো রিঅ্যাক্টেন্স অফার করে এবং তার জন্য অধিকাংশ যে কারেন্ট সেটা ক্যাপাসিটারের মাধ্যমেই গ্রাউন্ডে চলে গেল। তাহলে কম এনার্জিটা এইদিকে গেল এবং যে পরিমাণ এনার্জিটা গেল তার জন্য ওয়েভ ফর্ম, ওভার ভোল্টেজের যে ওয়েভ ফর্ম, তার স্টিফনেসটা অতটা বেশি হলো না। যেটা যতটা হলো সেটাকে আমাদের ওই লাইটেনিং অ্যারেস্টার প্রোটেক্ট করে দিতে পারে, তার ফলে ট্রান্সফরমারটার কোনো ক্ষতি হলো না। তো এইভাবে একটা আমাদের ক্যাপাসিটারকে যদি আমরা প্যারালালে কানেক্ট করে দিই, সেটা একটা সার্জ অ্যাবজর্বারের মতো ব্যবহার করবে। ঠিক আছে, এইভাবে একটা সার্জ অ্যাবজর্বারের মতো এটা ব্যবহার করবে। আরেকটা কি করতে পারি আমরা, এটা একটা তো ক্যাপাসিটারকে আমরা কানেক্ট করলাম। আচ্ছা, ক্যাপাসিটারের এটা বুঝতে পারলে সবাই, ক্যাপাসিটার কানেক্ট করলে কিভাবে সার্জটাকে কম করা যায়, সার্জের এনার্জিটা কিভাবে কমে যাচ্ছে? ধর হ্যাঁ স্যার, বলো, ক্যাপাসিটার কিভাবে কম করছে সার্জ এনার্জিটাকে? তো স্যার ওটাকে বলো। হ্যালো বলো ক্যাপাসিটারে কি হচ্ছে? যে স্যার ট্রানজিয়েন্ট যে কারেন্টটা রয়েছে, এরপর স্যার আই ইজ ইকুয়াল টু ভি বাই এক্সি। এরপর যখন স্যার ক্যাপাসিটারটা কানেক্ট করছে, এরপর যে এই ক্যাপাসিটারটা যেহেতু স্যার প্যারালালে স্যার স্যার কাজ করছে, যখন সুইচিং এরকম সার্জ চলে আসছে, সার্জের ফ্রিকোয়েন্সি কি রকম হয়? আমাদের 50 হার্জ হয় না, 50 হার্জের থেকে বেশি হয়? কি হয় বললাম? 50 হার্জের থেকে বেশি হয় স্যার। হ্যাঁ, আর 50 হার্জের থেকে বেশি হয়। লেভেল আচ্ছা, 50 হার্জের থেকে বেশি হয়, তাহলে 50 হার্জ এলে এ যতটা রিঅ্যাক্টেন্স দিত, 50 হার্জের থেকে বেশি হলে বেশি রিঅ্যাক্টেন্স দেবে না কম রিঅ্যাক্টেন্স দেবে, কি মনে হয় বলো? এই যে ক্যাপাসিটারটা 50 হার্জ এলে যতটা রিঅ্যাক্টেন্স অফার করতো, মানে এই এক্সি যতটা অফার করতো, 50 হার্জের থেকে বেশি ফ্রিকোয়েন্সি হলে এক্সির মানটা কি বাড়বে না কমবে বলো? শেখ জসিম বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো, 50 হার্জের থেকে বেশি ফ্রিকোয়েন্সি হলে কি হবে, মানে এটা বেশি রিঅ্যাক্টেন্স দেবে না কম রিঅ্যাক্টেন্স দেবে? স্যার বাড়বে। রিঅ্যাক্টেন্স কি বাড়বে না কমবে বলো? রিঅ্যাক্টেন্সের কথা জিজ্ঞেস। রিঅ্যাকট্যান্স তো কমবে স্যার। রিঅ্যাক্টেন্স কমবে, তাহলে কারেন্টটা কি হবে? কারেন্টটা বেশি পাস হবে, কারেন্ট তাই তো? বাড়বে, কারেন্ট হ্যাঁ। বাড়বে, মানে বেশি কারেন্ট গ্রাউন্ডে যাবে। প্যারালাল পাথটা দিয়ে পাস হয়ে যাবে। তাতে কি সুবিধা হবে? তাতে সুবিধাটা কি হবে? স্যার ট্রান্সফরমারটা বেঁচে যাবে। ট্রান্সফরমারের দিকে যে এনার্জিটা পৌঁছাবে, এনার্জিটা চলে যাবে, এনার্জিটা অনেক কমে যাবে, মানে এদিকে যে সার্জটা যাবে সেটার এনার্জি অনেক কমে যাবে এবং যতটা সার্জে যাবে সেটার এনার্জি যতটা কমে গেছে, সেটাকে আমাদের নর্মাল লাইটেনিং অ্যারেস্টার যেগুলো থাকছে সেগুলোই প্রোটেকশন দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এক ধরনের সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, মানে সার্জের এনার্জিকে কম করে দিচ্ছে। আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা কি? ধরো একটা লাইন আছে, ঠিক আছে, লাইন ধরো আছে, এটা ধরো একটা ট্রান্সফরমারকে ফিড করছিল, এটা একটা ট্রান্সফরমারকে ফিড করছে। এবার আমরা ধরো লাইনটাকে প্রোটেক্ট করতে, নামটা কি এরকম একটা টাইপ? এটা হচ্ছে কন্ডেন্সার, মানে সার্জ অ্যাবজর্বার হিসাবে ইউজিং কন্ডেন্সার অ্যাজ এ সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, একটা কন্ডেন্সার আমরা ইউজ করছি, মানে ক্যাপাসিটারকে তোমরা জানো কন্ডেন্সারও বলা হয়। ঠিক আছে, তো কন্ডেন্সার ইউজ করে আমরা সার্জ অ্যাবজর্বার হিসাবে ব্যবহার করছি, কন্ডেন্সারকে আমরা অ্যাজ এ সার্জ অ্যাবজর্বার হিসাবে ইউজ করছি। সিমিলারলি সেকেন্ড যেটা আমরা দেখবো, সেখানে আমরা একটা রেজিস্টার অ্যান্ড ইন্ডাক্টর আর এন এল কে আমরা ইউজ করছি অ্যাজ এ সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, কিভাবে ইউজ করতে পারি বলো? একটা আমাদের ট্রান্সফরমার আছে, লাইন দিয়ে আমরা ট্রান্সফরমারকে ফিড করছি। এই লাইনে আমরা একটা আরএল সার্কিটকে কিভাবে কানেক্ট করতে পারি যাতে এই ট্রান্সফরমারের এর মধ্যে সার্জ এনার্জিটা কম পৌঁছায়?
এখানে আমরা ইউজ করতে পারি একটা প্যারালাল সার্কিট। এখানে আমরা একটা রাস্তায় আমরা দেবো এই ইন্ডাক্টরকে, আর প্যারালাল রাস্তায় আমরা দেবো, তার প্যারালালে আমরা একটা দেবো রেজিস্টারকে। ঠিক আছে, রেজিস্টারকে এরকম আমরা কানেক্ট করতে পারি। এটা হলো এল, এটা হলো আর, আর এটা হলো আমাদের নর্মাল লাইনটা। ঠিক আছে, এই লাইনের মধ্যেকার যে আমার পাওয়ার, সেটা আমার নর্মালি এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। এবার বলো এই ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্সের ফর্মুলা কি? ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্সের ফর্মুলা বলো। 2 পাই এক্সএল FL, মানে কত হয়? 2 2 পাই পাই এফএল। FL। এটা হচ্ছে 2 পাই এফএল। তাহলে যখন আমার নর্মাল ভোল্টেজ চলছে, নর্মাল সিস্টেম ভোল্টেজ চলছে, তখন এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালুটা লো বলা যেতে পারে। এফ যখন আমার নর্মাল 50 হার্জ, তার মানে এফটা হচ্ছে লো। এটা কিন্তু খুব একটা হাই ফ্রিকোয়েন্সি কিছু নয়। 50 হার্জটা খুব একটা হাই ফ্রিকোয়েন্সি বলা চলে না। তাহলে 50 হার্জের জন্য আমরা বলতে পারি এফ ইজ লো। এফ যদি লো হয় তাহলে এক্সএলও লো, এক্সএলও লো, তার মানে এক্সএলটাও লো। তাহলে কারেন্ট যেটা এই দিক দিয়ে আসছিল, আই কারেন্ট, সেই আই কারেন্টের কাছে দুটো রাস্তা আছে, এল এর মধ্যে দিয়ে যাওয়ার আর আর এর মধ্যে দিয়ে যাওয়ার। তাহলে নর্মাল অবস্থায় সে এল এর মধ্যে দিয়ে বেশি যাবে, কারণ এটা কম রিঅ্যাকট্যান্স দিচ্ছে। এদিক দিয়ে আসবে বেশি কারেন্ট, এদিক দিয়েও যাবে অল্প, বেশিরভাগ কারেন্টটা এল এর মধ্যে দিয়ে যাবে, এবং তারপরে এটা ট্রান্সফরমারে গিয়ে পাওয়ারটাকে ফিড করবে। ঠিক আছে, তাহলে নর্মাল অবস্থায় খুব একটা পাওয়ার লস হলো না। এবার হচ্ছে কি, যখন আমাদের ওভার ভোল্টেজ চলে আসছে সিস্টেমের মধ্যে, ধরো কোনো কারণে একটা ওভার ভোল্টেজ সার্জ চলে এলো, এবং সার্জ মানে আমরা কি জানি, তার ফ্রিকোয়েন্সি কি হয়? জেনারেলি ট্রানজিয়েন্ট যে সার্জগুলো হয় তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হাই হয়। সার্জের ক্ষেত্রে সার্জ যেটা হয়, ওভার ভোল্টেজ যেটা হয়, তার ক্ষেত্রে জেনারেলি আমাদের এফ এর ভ্যালু কিন্তু 50 হার্জের থেকে অনেক বেশি হয়। তার মানে এফ যদি বেশি হয়ে যায়, তখন আমার স্বাভাবিকভাবেই এক্সএল এর মানটাও কি হবে? ওভার ভোল্টেজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেশি হলো, মানে এক্সএল এর মানটাও বেশি হয়ে গেল। এক্সএল এর মান বেশি হওয়া মানে কি? এদিক দিয়ে যে সার্জের এনার্জিটা এলো বা কারেন্টটা এলো, সেই কারেন্টটা দুটো রাস্তা আছে, একটা এল এর মধ্যে দিয়ে আর একটা হচ্ছে আর এর মধ্যে দিয়ে। সে কোন রাস্তাটা নেবে? এখন এটার ভ্যালু বেশি হয়ে গেছে, রিঅ্যাকট্যান্স বেশি হয়ে গেছে, তাহলে কারেন্টটা মোস্টলি আমার এই রাস্তা দিয়ে ফ্লো করবে, রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করবে, এবং তারপরে ওটা কোথায় পৌঁছাবে না, তারপরে এটা এই ট্রান্সফরমারে গিয়ে পৌঁছাবে। কিন্তু ব্যাপার হচ্ছে, যখনই এটা রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে বেশিরভাগ কারেন্টটা, রেজিস্টার কি করে? রেজিস্টারের মধ্যে কি হয়? রেজিস্টারের মধ্যে কি হয় বলো? এনার্জি কি হয়? হিট উৎপন্ন হয়। হিট উৎপন্ন হয়, এবং তার মানে এনার্জিটা কিন্তু ডিসিপেটেড হয়ে যাবে। হিট এনার্জি হিসাবে রেজিস্টারের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি কি হয়ে যাবে? ডিসিপেটেড হয়ে যাবে। তাহলে যতটা এনার্জি আমার, যদি আমরা রেজিস্টারটাকে না রাখতাম, এটাকে সিম্পল একটা শর্ট সার্কিট করে দিতাম, তাহলে যতটা এনার্জি আমার এইদিকে পৌঁছাতো, মানে নর্মাল অবস্থায় যখন এটা একটা শর্ট সার্কিট করে দিলাম, তাহলে যতটা এনার্জি আমার এই লাইন দিয়ে এসে এদিক দিয়ে এসে ট্রান্সফরমারে ঢুকে পড়তো। কিন্তু তার পরিবর্তে আমরা এখানে একটা রেজিস্টার রেখেছি। রেজিস্টার রাখার ফলে এখানে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে কারেন্টের একটা ভোল্টেজের ড্রপ হচ্ছে, মানে যে ভোল্টেজটা এদিক দিয়ে যাচ্ছিল, এই এর মধ্যে দিয়ে গেলে তো একটা ভোল্টেজের ড্রপও হবে, এবং এর মধ্যে কিন্তু একটা অ্যাক্টিভ পাওয়ার, এটা একটা ডিসিপেটেডও হবে, মানে হিট এনার্জি হিসাবে পাওয়ারটা কিন্তু ডিসিপেটেডও হয়ে যাবে। তার মানে সার্জ যেটা আলটিমেটলি আমার ট্রান্সফরমারের কাছে গিয়ে পৌঁছাবে, তার এনার্জিটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু সমস্ত এনার্জিটাই এখানে গিয়ে পৌঁছাতো, এবং তার ফলে কিন্তু এখানে আমাদের যে প্রোটেক্টিভ ইকুইপমেন্টস রাখাও থাকতো, সেটা কিন্তু এটাকে প্রোটেক্ট করতে পারতো না, ট্রান্সফরমারটাকে প্রোটেক্ট করতে পারতো না। এটা একটা ড্যামেজিং এফেক্ট দেখা দিত। কিন্তু তার পরিবর্তে আমরা একটা প্যারালাল এলআর সার্কিট ইউজ করে যে সার্জের এনার্জি তাকে অনেকটা কমিয়ে ফেলতে পারলাম, এবং তার ফলে যে ইকুইপমেন্টটা আছে, ইকুইপমেন্টটাকে কিন্তু প্রোটেক্ট করে গেল। ঠিক আছে, তো এটা এক ধরনের সার্জ অ্যাবজর্বার। বোঝা গেল এটার ওয়ার্কিং? এটার ওয়ার্কিংটা বুঝতে হ্যাঁ পেরেছো স্যার। প্রণব কুণ্ডু? প্রণব কুণ্ডু হাজার বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা যেটা বলা হলো? ঠিক আছে, ঠিক আছে। তো আমরা দু ধরনের সার্জ অ্যাবজর্বার দেখলাম। তো নেক্সট আমরা আরেক ধরনের সার্জ অ্যাবজর্বারের কথা দেখবো। এটা হচ্ছে 3 নাম্বার সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, 3 নম্বর টাইপ অফ সার্জ অ্যাবজর্বার কি? এটাকে বলা হয় ফেরান্টি সার্জ অ্যাবজর্বার। ঠিক আছে, ফেরান্টি সার্জ অ্যাবজর্বার।
এই ফেরান্টি সার্জ অ্যাবজর্বার বলে একটা সার্জ অ্যাবজর্বার আছে। এখানে কি করা হয় দেখো, একটা ট্রান্সমিশন লাইন আছে, ঠিক আছে, ট্রান্সমিশন লাইন আছে নর্মাল এরকম একটা ট্রান্সমিশন লাইন। একদিক থেকে পাওয়ার দেওয়া হচ্ছে, এদিকটা হচ্ছে সেন্ডিং এন্ড, এটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড, মানে একদিক থেকে পাওয়ার গিয়ে অন্যদিকে পৌঁছে যাচ্ছে নর্মাল অবস্থায়। এবার লাইনের মধ্যে যদি কোনো কারণে ওভার ভোল্টেজ চলে আসে তাহলে তো সার্জ এনার্জিটাও এদিক থেকে ওদিকে চলে যাবে, সেন্ডিং থেকে রিসিভিং এন্ডের দিকে চলে যাবে। কিন্তু এখানে আমরা একটা এই সেন্ডিং এবং রিসিভিং এন্ডের মাঝে একটা জিনিস ইউজ করব, একটা ডিভাইস আমরা ইউজ করব, যে ডিভাইসটাকে আমরা নাম দিচ্ছি কি ফেরান্টি সার্জ অ্যাবজর্বার। এখানে আমরা ইউজ করছি একটা ইন্ডাক্টর, কি ইউজ করছি, একটা ইন্ডাক্টর বা চোক কয়েল আমরা ইউজ করছি ধরো, কিন্তু এটা হচ্ছে আমাদের এয়ার কোড, ঠিক আছে। নর্মাল যে ইন্ডাক্টর আমরা দেখেছি সেই ইন্ডাক্টরগুলোর মধ্যে কিছু মেটালিক কোর থাকে, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল থাকে, তার উপরে তার থাকে, এটা আমরা বলে থাকি। কিন্তু এটা হচ্ছে একটা এয়ার কোর্ড ইন্ডাক্টর। কি কোর? এয়ার কোর, মানে ভেতরে এয়ার আছে, সিম্পল এরকম কয়েলটাকে পাকানো পাকানো অবস্থায় রাখা আছে, মাঝে কিন্তু এয়ার আছে, কোনো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কিছু নেই, ঠিক আছে। তার মানে পারমিয়েবিলিটি তুলনামূলকভাবে কম হবে, এটাই বলা, ঠিক আছে। এবার হচ্ছে কি, এরকম একটা ইন্ডাক্টরকে এরকম রাখা আছে, লাইনের মধ্যে কানেক্ট করা আছে। এবার এই ইন্ডাক্টর যে সেকেন্ডারি নর্মাল এরকম রাখা আছে, তার উপরে কিন্তু একটা মানে তার ভেতরে কোনো কিন্তু এর চারিদিকে সারাউন্ডিং এ কিন্তু মেটালিক করা সিট রাখা আছে, ঠিক আছে। মানে চারপাশে একটা সিট, মানে এই উপরের দিকেও একটা সিট আছে, মানে চারপাশে একটা সিট পাকানো অবস্থায় রাখা আছে ধরুন, ঠিক আছে। এই একটা সিট, আমি অন্য কালার দিয়ে দেখাই, এর সারাউন্ডিং এ রাখা আছে একটা মেটাল সিট। এটা ধরো সিটের আপার টার্মিনাল উপরের দিকে, আর এটা ধরো নিচের দিকে, দুদিকেই মানে চারিদিকে আছে আর কি। আমরা খালি দুটো দিককে দেখাচ্ছি, চারিদিকে এরকম সিটটা রাখা আছে, এবং যে সিটটা রাখা আছে শুধু রাখাই নেই, তাকে আবার গ্রাউন্ডও করা আছে। এই সিটটাকে আবার গ্রাউন্ডের সঙ্গেও কানেক্ট করে রাখা আছে, ঠিক আছে। এই সিটটাকে গ্রাউন্ডের সঙ্গেও কানেক্ট করে রাখা আছে। এই হলো অ্যারেঞ্জমেন্টটা। তাহলে এই যে কালো রং দিয়ে দেখিয়েছি, এটা কি, এটা হচ্ছে একটা মেটালিক শিট। এটা কি, এটা হচ্ছে মেটালিক একটা শিট। ভোল্টেজ চলছে, নর্মাল সিস্টেমগুলি যখন চলছে তখন তো এখানে নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসছে, এদিক থেকে সেন্ডিং এন্ড থেকে আসছে, ইন্ডাক্টর ভায়া হয়ে রিসিভিং এন্ডেও পৌঁছে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর যে ফ্রিকোয়েন্সি, নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত হয়? 50 হার্জ হয়, 50 হার্জ হয়। এবার 50 হার্জ যখন এটার সিগন্যাল, তখন আমরা বলতে পারি যে এর রিঅ্যাকটেন্সটা কি হবে, এই ইন্ডাক্টরের রিঅ্যাকটেন্সটা তখন তুলনামূলকভাবে কম হবে, তাই তো। কারণ ইন্ডাক্টরের রিঅ্যাকটেন্সের ফর্মুলা কি, ইন্ডাক্টরের রিঅ্যাকটেন্সের ফর্মুলা এক্সএল সমান আমরা জানি 2 পাই এফ ইন্টু এল। যেহেতু এফ এর ভ্যালুটা ছোট পাওয়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, তার মানে এক্সএল এর ভ্যালুটাও ছোট, তার মানে এখানে আমার রিঅ্যাকটেন্সের মানটাও ছোট। রিঅ্যাকটেন্সের মান যদি ছোট হয়, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজের ড্রপটা হচ্ছে, সেটার মানটাকে আমরা কি বলতে পারি? এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয় ইন্ডাক্টরের অ্যাক্রসে, সেটাকে আমরা বলতে পারি তো, কি বলতে পারি বলো? এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, এর রিঅ্যাকটেন্স যদি এক্সএল হয়, তাহলে এর অ্যাক্রসে ড্রপ কত হবে? ভিএল সমান কত হবে বলো? আই ইন্টু এক্সি, আই সরি এক্সএল, আই ইন্টু এক্সএল। আমরা যদি খালি ম্যাগনিটিউডটা নিই, আমরা আই ইন্টু এক্সএল বলতে পারি। ফেজরের কথা আসছি না এখন, আমরা খালি ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করছি। তো এর অ্যাক্রসে ভোল্টেজের যেটা ড্রপ হবে সেটা সিগনিফিকেন্ট হবে না, খুব কম ড্রপ হবে, ঠিক আছে, খুবই সামান্য ড্রপ হবে। কারণ এফ এর মানটা ছোট, এক্সএল এর মানটাও ছোট, তার জন্য এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও ছোট। তার মানে এখানে খুব একটা বেশি ভোল্টেজ ইনডিউসড হবে না। এবং এখানে যদি কোনো বেশি ভোল্টেজ ইনডিউস না হয়, বেসিক্যালি এটা কিসের মতো কাজ করছে বলো? এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা তো আর ডিসি কারেন্ট নয়, এটা ডিসি নয়, এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। বেসিক্যালি এদিক দিয়ে যে পাওয়ার ফ্রিকোয়েন্সি আসছে সেটা তো বেসিক্যালি অল্টারনেটিং কারেন্ট, এই কয়েলগুলোর মধ্যে দিয়ে ফ্লো করছে, কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে। কয়েলের মধ্যে দিয়ে এসি কারেন্ট যদি ফ্লো করে, এসি যদি ফ্লো করে, তাহলে কি হয়? তার জন্য একটা কি তৈরি হয় বলো? একটা ফ্লাক্স তৈরি হবে। তো ফ্লাক্স যেটা তৈরি হবে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে, কারণ এটা অল্টারনেটিং কারেন্ট। এবং তার মানে
আমার এটা যেটা আছে মেটালিক যেটা সিট আছে ওটা তো এর চারিদিকেই পাকানো আছে, মানে এই কয়েল যেটা আছে তার চারিদিকেই মেটালিক সিটটাকে রাখা আছে। তার মানে মেটালিক সিটের মধ্যেও একটা ইএমএফ ইনডিউসড হবে, কারণ এই কারেন্টটা তো অল্টারনেটিং কারেন্ট যখনই ফ্লো করছে তার ওখানে যদি আমরা একটা মেটালিক শিট রাখি তার মানে তার মধ্যে ফ্লাক্স যেটা লিঙ্কেজ হচ্ছে ওটা চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস এখানেও একটা ইএমএফ ইনডিউসড হবে। কিন্তু যখন আমার এখানে ভোল্টেজটা ড্রপ কম হচ্ছে, যেরকম নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে হবে, এখানে ভোল্টেজ ড্রপ খুব একটা বেশি কিছু হবে না, তার জন্য মেটালিক সিটের মধ্যেও সেরকম কোনো সিগনিফিকেন্ট ইএমএফ ইনডিউসড হবে না এবং এখানেও কোনো গ্রাউন্ডেও কোনো সিগনিফিকেন্ট কারেন্ট পৌঁছাবে না, ঠিক আছে। কিন্তু যখনই একটা ওভার ভোল্টেজ চলে আসবে, ওভার ভোল্টেজ মানেই আমরা জানি ওভার ভোল্টেজ সার্জের ক্ষেত্রে কি হয়, ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়। সার্জ যেটা আছে সার্জের ক্ষেত্রেই আমাদের ফ্রিকোয়েন্সির মানটা অনেক বেশি হবে। ফ্রিকোয়েন্সির মান যখনই অনেক বেশি হবে এক্সএল এর মানটাও অনেক বেশি হবে, এর যে ইন্ডাক্টরের যে রিঅ্যাক্টেন্স সেটার মানটাও অনেক বেশি হয়ে যাবে এবং স্বাভাবিকভাবে যেটা ভিএল অর্থাৎ এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজের ড্রপ সেটাও অনেক বেশি হয়ে যাবে। এবং যখনই বেশি হয়ে যাবে তখন এর যে মেটালিক শিট যেটা চারপাশে রাখা আছে তার মধ্যে অনেক বেশি ইএমএফ ইনডিউস হবে এবং ইএমএফ ইনডিউস যেটা হচ্ছে সেটা কিন্তু গ্রাউন্ডেড, তার মানে এখান দিয়ে একটা হিউজ কারেন্ট গ্রাউন্ডে ফ্লো করে যাবে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, যেহেতু এটা একটা শর্ট সার্কিট মানে বেসিক্যালি এটা একটা ট্রান্সফরমার মতো বিহেভ করছে, মানে অ্যাজ ইফ এই যে আমার যে কয়েলটা আছে কয়েলটা হচ্ছে একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল, আর যেটা আছে আমাদের সেকেন্ডারি ওই যে মেটাল সিটটা যেন একটা সেকেন্ডারির মতো বিহেভ করছে। এবং কি রকম সেকেন্ডারিটা হচ্ছে শর্ট সার্কিটেড সেকেন্ডারি, কারণ দেখো এটা তো একটা সিট এবং সেটা আবার গ্রাউন্ড করা আছে, তার মানে এটা একটা শর্ট সার্কিটেড সেকেন্ডারির মতো বিহেভ করছে। আর শর্ট সার্কিটেড সেকেন্ডারির মধ্যে আমরা জানি প্রচুর কারেন্ট ফ্লো হয়, মানে প্রচুর পরিমাণে যে এনার্জিটা কিন্তু এখানেই ডিসিপেটেড হয়ে যাবে, গ্রাউন্ডে চলে যাবে। মানে সার্জ যেটা আসছিল, যে সার্জটা আসছিল এদিক থেকে, সেই সার্জের মধ্যেকার এনার্জির একটা বেশিরভাগ অংশই কি হয়ে যাবে মেটালিক শিটের ভায়া হয়ে গ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে। তার ফলে সার্জের এনার্জিটা অনেক কমে যাবে এবং আলটিমেটলি এই যে আমার ইন্ডাক্টরটা তাকে অতিক্রম করে যে পরিমাণ এনার্জিটা আমার এই দিকে পৌঁছাবে, এই রিসিভিং এন্ডে পৌঁছাবে, তার এনার্জিটা কিন্তু অনেকটাই কমে যাবে, ঠিক আছে, অনেকটাই কমে যাবে। তার মানে এখানে যদি আমরা কোনো ট্রান্সফরমারকে রাখতাম, ফর এক্সাম্পল ধরো এখানে আমার কোনো ট্রান্সফরমার আছে, তাহলে সেই ট্রান্সফরমারটা কিন্তু প্রোটেক্টেড হয়ে গেল। ট্রান্সফরমার মধ্যে টোটাল এনার্জি আমরা এখানে ইন্ডাক্টর এবং তার চারপাশে একটা মেটালিক সিট ব্যবহার করলাম, যার মাধ্যমে সেই সার্জের যে এনার্জি সেই এনার্জির একটা অংশ ডিসিপেটেড হয়ে গেল এবং তার ফলে ফাইনালি যে সার্জটা আমার ট্রান্সফরমারের কাছে এসে পৌঁছালো তার মধ্যেকার এনার্জিটা অনেক কমে গেল এবং আমাদের যে লাইটেনিং অ্যারেস্টার এখানে থাকবে সেটা ট্রান্সফরমারটাকে ওই ওভার ভোল্টেজের হাত থেকে প্রোটেক্ট করে দিতে পারবে। তো এইভাবে একটা ফেরান্টি সার্জ অ্যাবজর্বার ফাংশন করে, ঠিক আছে। তো এইগুলো তিনটে আমরা বললাম, তিনটে হচ্ছে আমাদের সার্জ অ্যাবজর্বারের কথা বললাম। এতক্ষণ পর্যন্ত আমরা লাইটেনিং অ্যারেস্টার বলেছিলাম, এগুলো বলছিলাম। এই তিনটে যেটা বললাম যে কন্ডেন্সার, প্যারালাল আরএল সার্কিট এবং এই যে ফেরান্টি সার্জ অ্যাবজর্বার, এরা হচ্ছে সার্জের মধ্যেকার এনার্জিকে কমিয়ে দিচ্ছে, ঠিক আছে, সার্জের মধ্যে থাকা যে এনার্জি তাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এটা সবাই বুঝতে পারলে? সার্জ অ্যাবজর্বারের যে ফাংশন লাস্টে যেটা বলা হলো ফেরান্টি সার্জ অ্যাবজর্বার, এটা কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইগুলোই হচ্ছে ট্রাভেলিং ওয়েভের হাত থেকে প্রোটেক্ট করবার জন্য, সিস্টেমকে প্রোটেক্ট করবার জন্য আমরা বিভিন্ন ইকুইপমেন্টস এর কথা বললাম যেগুলো ইউজ করা যেতে পারে, ঠিক আছে। ট্রাভেলিং ওয়েভের হাত থেকে প্রোটেক্ট করবার জন্য সার্জ অ্যাবজর্বার হিসাবে এগুলো ইউজ করা হয়ে থাকে। এবার এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা পার্ট বাকি থেকে গেছে, আমি ওটাকে আজকে কমপ্লিট করে দিই, ঠিক আছে, কারণ এরপরে আর তোমাদের ইন্টারনেটের আগে ক্লাস নেওয়া সম্ভব হবে না। সে কারণে আমি এই চ্যাপ্টারের আর যেটুকু পার্ট বাকি আছে যেটা হচ্ছে ইনসুলেশন কোঅর্ডিনেশন, এটা একটা পার্ট বাকি আছে, সেটা আমরা একটু ডিসকাস করি, ঠিক আছে। ইনসুলেশন কোঅর্ডিনেশন বলে একটা টপিক এই চ্যাপ্টারের মধ্যে থেকে গেছে, এটা আমরা একটু ডিসকাস করব। এবার এই ইনসুলেশন কোঅর্ডিনেশন ব্যাপারটা কি এটা আমরা ডিসকাশনটা স্টার্ট করব।
দেখো, পাওয়ার সিস্টেমের মধ্যে অনেক কম্পোনেন্ট থাকে। ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের মধ্যে অনেক কম্পোনেন্ট থাকে। যেমন হচ্ছে ট্রান্সমিশন একটা লাইন আছে, আমাদের সার্কিট ব্রেকার আছে, ট্রান্সফরমার আছে, সিটি পিটি ইত্যাদি বিভিন্ন ইকুইপমেন্টস পাওয়ার সিস্টেমের সঙ্গে কানেক্টেড আছে। ঠিক আছে, এবার এই যে বিভিন্ন ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করছি একটা ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে বা পাওয়ার সিস্টেমের মধ্যে, সেই সমস্ত ইকুইপমেন্টগুলোকে কতটা ভোল্টেজ উইথস্ট্যান্ড করার জন্য ডিজাইন করা হবে, কতটা ভোল্টেজ আমরা ম্যাক্সিমাম উইথস্ট্যান্ড করতে পারবে, সেই অনুযায়ী আমরা তাদের ইনসুলেশনটাকে ডিসাইড করব, তাই তো? কতটা ভোল্টেজ সেই ইকুইপমেন্টটা উইথস্ট্যান্ড করতে পারে সেই অনুযায়ী আমরা তাদের ইকুইপমেন্টের ইনসুলেশনটাকে ডিজাইন করি। ধরো ফর এক্সাম্পল, ধরো একটা আমাদের ট্রান্সফরমার, যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আমরা দেখি পোল মাউন্টেড, সেটার ভোল্টেজ লেভেল কিরকম থাকে? 11 কেভি ডিভাইডেড বাই, প্রাইমারি সাইডে 11 কেভি থাকে, সেকেন্ডারিতে আমাদের থাকে কত? 433 ভোল্ট। ঠিক আছে, 433 ভোল্ট, 11 কেভি বাই 433 ভোল্ট আমাদের এগুলোর ভোল্টেজ লেভেল থাকে। এবার এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছ, এই ট্রান্সফরমারটাকে কি আমরা একটা 33 কেভি লাইনে কানেক্ট করতে পারি? এই ট্রান্সফরমারটা ধরো একটা 33 কেভি লাইন আছে, এই 33 কেভি লাইনের মধ্যে কি আমরা এই ট্রান্সফরমারটাকে যুক্ত করতে পারবো? এই ট্রান্সফরমারটাকে একটা 11 কেভি বাই 433 ভোল্ট ট্রান্সফরমারকে কি কানেক্ট করতে পারবো? এই ট্রান্সফরমারটা যদি হয়, কেন যাবে না? কেন যাবে না? ভোল্টেজ রেটিংটা বেশি। ভোল্টেজ রেটিংটা তো বেশি, মানে ভোল্টেজ রেটিং এর থেকে বেশি ভোল্টেজ দিলে অসুবিধা কি হতে পারে? কোনো ইকুইপমেন্টে তার যা নির্ধারিত ভোল্টেজ লেভেল আছে, তার থেকে বেশি ভোল্টেজ দিলে অসুবিধাটা কি হতে পারে? ইনসুলেশন ব্রেক পড়ে যাবে। ইনসুলেশন ফেলিওর হয়ে যাবে, ঠিক, ইনসুলেশনটা ফেলিওর হয়ে যাবে। মানে আমাদের যে ট্রান্সফরমার 11 কেভি বাই 433 ভোল্ট, এখানে আমার ইনসুলেশনগুলো এমনভাবেই ডিজাইন করা আছে যেটা কিন্তু এই 11 কেভি বা তার আশেপাশে 10% বেশি ভোল্টেজ পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে। তার থেকে বেশি ভোল্টেজ যদি আমরা কন্টিনিউ চালাতে থাকি, এটা কিন্তু ইনসুলেশন সেটাকে নিতে পারবে না, ইনসুলেশন সেক্ষেত্রে ব্রেকডাউন হয়ে যাবে, এবং ইনসুলেশন ব্রেকডাউন হয়ে ফ্ল্যাশ ওভার হয়ে যাবে। ঠিক আছে, মানে ট্রান্সফরমারটা ড্যামেজ হয়ে যাবে বেসিক্যালি। তো সেই কারণে আমরা কোনো ইকুইপমেন্টকে যখনই ইউজ করব, তার নির্ধারিত ভোল্টেজ লেভেলেই আমরা ইউজ করতে পারবো। এমন তো নয় যে আমরা যে কোনো ভোল্টেজ লেভেলেই তাকে ইউজ করে দিতে পারি। তাহলে কত ভোল্টেজে আমরা তাকে ইউজ করতে পারবো সেটা ডিপেন্ড করছে তার ইনসুলেশনটা কিরকম করা হয়েছে বা ইনসুলেশনের লেভেল কত, তার উপরেই সেটা ডিপেন্ড করছে। তাহলে পাওয়ার সিস্টেমে তো অনেক ইকুইপমেন্টস আছে। পাওয়ার সিস্টেমের মধ্যে আমাদের ট্রান্সমিশন লাইন আছে, পাওয়ার সিস্টেমের মধ্যে আমাদের সার্কিট ব্রেকার আছে, পাওয়ার সিস্টেমের মধ্যে আমাদের ট্রান্সফরমার আছে, এত সব ইকুইপমেন্টস। তাহলে প্রত্যেকটার আমাদের ভোল্টেজ লেভেল বা প্রত্যেকটার আমাকে ইনসুলেশনটাকে ঠিকভাবে ডিজাইন করতে হবে, ঠিক মতো ভাবে ডিজাইন করতে হবে যদি আমাকে পাওয়ার সিস্টেমটাকে ঠিক মতো রান করাতে হয় তাহলে। ঠিক আছে, এবং এমন ভাবেই ডিজাইন করতে হবে যাতে কোনো একটা জায়গায় যদি ওভার ভোল্টেজ হয়, সাপোজ কোনো একটা জায়গায় কোনো ওভার ভোল্টেজ হলো, তাহলে সেই ওভার ভোল্টেজের জন্য ইনসুলেশনের ড্যামেজ তো হবে। ইনসুলেশনের ড্যামেজ হবে না? ট্রান্সমিশন লাইনের কথাই ধরো, ট্রান্সমিশন লাইনগুলো যায় কিসের ওপর দিয়ে? ট্রান্সমিশন লাইনগুলো যায় কিসের ওপর দিয়ে? এরকম টাওয়ার থাকে, থাকে তো, এরকম কিছু টাওয়ার থাকে, ট্রান্সমিশনের টাওয়ার থাকে, তাই তো? এই টাওয়ারের মধ্যে দিয়ে ট্রান্সমিশনের যে লাইনগুলো একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যায়, একটা টাওয়ার থেকে তারপরের টাওয়ারে যায়, এদিকে যায়। ঠিক আছে, এবার এই টাওয়ারগুলো, মানে আমি ঠিক এক্সাক্ট ডায়াগ্রাম তো দেখাতে পারছি না, তো এখানে কি থাকে টাওয়ারের মধ্যে? বেসিক্যালি আমরা যদি একটা এক্সাম্পল দেখি, টাওয়ারের মধ্যে ক্রস আর্ম থাকে। এটা ধরো একটা টাওয়ারের একটা জাস্ট একটা এরকম একটা লাইন দিয়ে একটা টাওয়ারকে দেখাচ্ছি, এটা হচ্ছে তার ক্রস আর্ম। ধরো এইদিকে এটা ক্রস করে দেখানো হয়েছে, এটা ক্রস আর্ম। ক্রস আর্ম থেকে আমার ঝোলানো থাকে কিছু সাসপেনশন টাইপ ইনসুলেটার, ঠিক তো? কিছু সাসপেনশন টাইপ এরকম ইনসুলেটার ঝোলানো থাকে। সেই ইনসুলেটারের ভায়া হয়ে আমাদের যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরগুলো চলে যায়, ছুটে যায়, একটা আমাদের টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে ছুটে যায়। এটাই তো থাকে বেসিক্যালি। এবার মনে করো এই লাইনের মধ্যে ওভার ভোল্টেজ হলো, এই লাইন যে ছুটে গেল, ছুটে গিয়ে তো আর এমনি কোথাও যে ইউজ হয়নি এরকম তো নয়। আবার এখান থেকে কোনো একটা সাবস্টেশনে হয়তো ট্রান্সফরমারে ফিডও হয়েছে, তার আগে ধরো সার্কিট ব্রেকার ভায়া হয়ে
ট্রান্সফরমারে ফিডও হয়েছে এই পাওয়ারটা, এই যে পোলের মধ্যে দিয়ে যেগুলো গেছে বা টাওয়ারের মধ্যে দিয়ে যেগুলো গেছে। এবার মনে করো এইরকম একটা জায়গাতে ওভার ভোল্টেজ হয়েছে লাইন, এরকম একটা জায়গায় সিস্টেমের মধ্যে একটা ওভার ভোল্টেজ তৈরি হয়েছে, এরকম একটা হিউজ একটা ওভার ভোল্টেজ এখানে তৈরি হয়েছে। তা সেই ওভার ভোল্টেজটার জন্য আমরা কি চাইবো? সেই ওভার ভোল্টেজটা এখান থেকে যেতে যেতে একদম ওই সাবস্টেশনে যে ট্রান্সফরমার আছে অতদূর পর্যন্ত যাক, এটা কি আমরা চাইবো? না, যেখানে ওভার ভোল্টেজ হয়েছে তার কাছাকাছির মধ্যেই সেটাকে সীমিত রাখতে চাইবো। আমরা কি চাইবো? যদি এটা ট্রান্সফরমারের পর্যন্ত ছুটে চলে যায়, এবং তাহলে কি করবে, এখানে যে ইনসুলেশন আছে এটাকেও ড্যামেজ করে দেবে। ইনসুলেশন, এই যে ইনসুলেটার গুলো আছে এগুলো তো বেসিক্যালি ইনসুলেটার, এই যে আমাদের লাইনগুলো যার সাপোর্টে যাচ্ছে সেগুলো তো বেসিক্যালি ইনসুলেটার। ইনসুলেটারের মধ্যে যদি ওভার ভোল্টেজ এরকম পড়ে, ইনসুলেটার গুলো তো ড্যামেজ হবে। এবং তার সাথে সাথে যদি আমরা অ্যালাউ করি, এমন ভাবে ইনসুলেশনটাকে ধরো ডিজাইন করলাম, কোঅর্ডিনেশন করলাম যে এখানেও ড্যামেজ করলো তারপরে আরো ছুটে গেল, তাহলে তো আমাদের টোটাল সিস্টেমের আউটেজ হলো। কিন্তু আমরা সেটা নিশ্চয়ই চাইবো না। পাওয়ার সিস্টেমটাকে নর্মালি রান করানোর জন্য আমরা চাইবো যে যেখানে ওভার ভোল্টেজটা এরকম তৈরি হচ্ছে তার কাছাকাছির মধ্যেই যে সেই ওভার ভোল্টেজের জন্য যে ক্ষতি সেটা সীমাবদ্ধ থাকুক, সেটা যেন আর বিস্তীর্ণ অঞ্চলে প্রভাবিত না করে। ঠিক আছে, আমরা চাইবো যে যতটা মিনিমাম জায়গা পসিবল সেটুকুর মধ্যেই ডিস্টারবেন্সটা সীমিত থাকুক। ঠিক আছে, যাতে আমরা বাকি সিস্টেমটাকে ঠিক রাখতে পারি। এবং এমনও চাইবো যে যে জায়গায় ড্যামেজটা হবে সেটা যেন ইজিলি রিপেয়ারেবল হয়। ঠিক আছে, একটা ইজি টু রিপেয়ার যেন হয় এবং রিপ্লেস যেন ইজিলি করা যায়। ঠিক আছে, ইজিলি যেন রিপ্লেস করা যায়। এবার বলো, আমরা যদি এখানে একটা ট্রান্সফরমারের বুশিং ধরো আছে, একটা ধরো লাইন আছে, একটা ধরো লাইন এরকম আছে, লাইনের মধ্যে মনে করো আমাদের একটা এরকম কিছু ইনসুলেটারও আছে, লাইনের মধ্যে কিছু ইনসুলেটার এরকম আছে, সরি ভুল দেখানো হলো, যে ক্রস আর্ম থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। ক্রস আর্ম থেকে ধরো এরকম কিছু ইনসুলেটার আছে, এই ইনসুলেটারের সাপোর্ট দিয়ে আমরা ধরো একটা লাইনকে নিয়ে যাচ্ছি, একটা লাইনকে নিয়ে গেলাম, সেই লাইনটাকে দিয়ে আবার একটা সার্কিট ব্রেকার ভায়া হয়ে আমরা একটা ট্রান্সফরমারে পাওয়ারটাকে ফিড করলাম। এবার এই ট্রান্সফরমারের মধ্যে কি থাকে? বুশিং থাকে। আর এই এবার বলো, আমরা যদি একটা ওভার ভোল্টেজকে অ্যালাউ করি তাহলে ট্রান্সফরমারের একটা বুশিং এর মধ্যে আমরা ধরো ওভার ভোল্টেজ ঢুকতে দিয়ে দিলাম। সার্কিট ব্রেকারটা মনে করো অন আছে এবং যে ওভার ভোল্টেজটা লাইনে তৈরি হয়েছিল, এখান দিয়ে যে ওভার ভোল্টেজটা যাচ্ছিল সেই ওভার ভোল্টেজটাকে আমরা ট্রান্সফরমারের বুশিং এর ভেতর দিয়ে ঢুকতে দিয়ে দিলাম। তাহলে ট্রান্সফরমারের বুশিংটা খারাপ হয়ে যাবে। ট্রান্সফরমারের যে বুশিং যেটা হয়, যেটা তোমরা দেখেছো এরকম দেখতে হয়, এরকম টাইপের যে বুশিং তোমরা দেখেছো ট্রান্সফরমারের থাকে, দেখেছো তো ট্রান্সফরমারের বুশিং? এখানে তোমাদের কন্ডাক্টরটা ঢোকে আর এটা হচ্ছে ট্রান্সফরমারের যে মানে বডি স্ট্রাকচার তার ভেতরে ঢুকে পড়ে আর কি, এরকম টাইপের বুশিং থাকে। তো এই যে বুশিং এর ভেতরে ধরো ইনসুলেশন, এটাও একটা ইনসুলেটার, পোর্সেলিনিং এর বুশিং। ঠিক আছে, এটাও ওয়ান কাইন্ড অফ ইনসুলেশন। তাহলে এটা যদি ড্যামেজ হয় সেটাকে রিপ্লেস করা সহজ না তার আগে, মানে এটা তো বুশিংটা ট্রান্সফরমারের ভেতর পর্যন্ত এটা একদম গেছে। ঠিক আছে, এবং এর বাইরে ধরো আরেকটা লাইটেনিং অ্যারেস্টার আমরা এখানে অ্যাডিশনাল নিয়ে রেখেছি। এখানে ধরো আমরা একটা লাইটেনিং অ্যারেস্টার ব্যবস্থা রেখেছি বুশিং এর আগে। এটা ধরো লাইনটা কালো রঙের, এটা হচ্ছে লাইন, আর এখানে আমরা নীল রং দিয়ে দেখিয়ে দিই। এখানে ধরো নীল রং দিয়ে দেখালাম, এটা হচ্ছে আমাদের এখানে একটা কি আছে, সাপোজ এখানে আমাদের একটা লাইটেনিং অ্যারেস্টার আছে, এটা ধরো একটা মেটাল অক্সাইড টাইপ লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, বক্সের মতো করে দেখালাম। এবার যদি কোনো কারণে ওভার ভোল্টেজ চলে আসে, ওভার ভোল্টেজ চলে এলে সেই ওভার ভোল্টেজটা আমরা তো চাইবো, এটাকে ইউজ করছি, লাইটেনিং অ্যারেস্টারটাকে আমরা ইউজ করছি যাতে ট্রান্সফরমারের বুশিং এ লাইটেনিং এনার্জি যে ওভার ভোল্টেজটা যেন না পৌঁছায়। ঠিক আছে, এবার এই যে লাইটেনিং অ্যারেস্টারটা ইউজ করছি, এটাকে ইউজ তো করছি, যদি এর মধ্যে দিয়ে ওভার ভোল্টেজটা যায় তাহলে এটাও তো খারাপ হবে। এর মধ্যে দিয়ে যদি ওভার ভোল্টেজ চলে যায় তাহলে এটাও তো খারাপ হতে পারে না, লাইটেনিং অ্যারেস্টারটাও তো খারাপ হয়ে যেতে পারে। এবার লাইটেনিং অ্যারেস্টার খারাপ হলে সেটা সারানো সহজ না ট্রান্সফরমারের বুশিং এর মধ্যে যদি ওভার ভোল্টেজ গিয়ে ঢুকতো, যে বুশিংটা খারাপ হতো সেটা সারানো সহজ? সেটা আমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম, এরকম প্রত্যেকটা স্টেপে স্টেপে এরকম ব্যাপার আছে। মানে যেটা বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে একটা পাওয়ার সিস্টেম গড়ে ওঠে, সেখানে আমাদেরকে দেখতে হবে কোন জায়গাকার ইনসুলেশন ড্যামেজ হলে সেটাকে রিপ্লেস করা সহজ। ঠিক আছে, কোনটার ইনসুলেশনটাকে ড্যামেজ হলে বা কোন জায়গাকার ইনসুলেটার খারাপ হলে সেটাকে আমরা সহজে রিপ্লেস করতে পারবো। এমন তো নয় যে বুশিং খারাপ হলে সেটাকে আমরা সহজে রিপ্লেস করতে পারবো, এটা অনেক অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং এটাকে করতে অনেক সময় লাগবে, তার জন্য হিউজ পাওয়ার ইন্টারাপশন হবে।
কিন্তু যদি একটা লাইটেনিং অ্যারেস্টার যদি খারাপ হয়ে যায়, সেটাকে সারাতে হয়তো আধ ঘন্টা সময় লাগবে প্রয়োজন। ঠিক আছে, তাহলে কোনটাতে কম সময় লাগলো? অবশ্যই এটা সারানো অনেক সহজ এবং এটা সারাতে অনেক কম সময়ও লাগলো। তাহলে আমাদেরকে দেখতে হবে যে পাওয়ার সিস্টেমের মধ্যে কোন ইকুইপমেন্টগুলোকে আমরা ইনসুলেশন যদি খারাপ হয় সেটাকে ইজিলি রিপ্লেস করতে পারবো এবং সেটার জন্য খুব কম পরিমাণে পাওয়ারের ডিস্টারবেন্স হবে, সেটা আমাদেরকে দেখতে হবে। এবার এই ব্যাপারগুলোকে মাথায় রেখেই কিন্তু পাওয়ার সিস্টেমের যে সমস্ত যাবতীয় ইকুইপমেন্ট তাদের ইনসুলেশন লেভেলগুলোকে ডিজাইন করা থাকে। ঠিক আছে, ইনসুলেশন লেভেলগুলোকে এই ব্যাপারগুলোকে কনসিডার করেই ডিজাইন করা থাকে। ঠিক আছে, এবং এই যে প্রসেসটা, যে বিভিন্ন ধরনের যে ইকুইপমেন্টস বা ডিভাইসেস যেগুলো পাওয়ার সিস্টেমের সঙ্গে যুক্ত আছে তাদের ইনসুলেশন লেভেল কত হবে সেটাকে ডিসাইড করা, যাতে করে কোনো জায়গায় যদি ইনসুলেশনের ফেলিওর হয় তার জন্য যে পাওয়ার ইন্টারাপশনটা সেটা যাতে মিনিমাম হয়, সেটা যেন ইজিলি রিপ্লেস করা যায়। ঠিক আছে, এবং সেটা যেন অল্প এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই ব্যাপারগুলোকে মাথায় রেখে ইনসুলেশনের লেভেলগুলোকে ডিসাইড করা থাকে। এই প্রসেসটাকেই বলা হয়ে থাকে, কি বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় ইনসুলেশন কোঅর্ডিনেশন। ঠিক আছে, এই প্রসেসটার নামই হচ্ছে ইনসুলেশন কোঅর্ডিনেশন। তাহলে বুঝতে পারলে ইনসুলেশন কোঅর্ডিনেশনের মূল বক্তব্যটা কি? আমি আরো পরে ডিটেলসে আসছি, মূল বক্তব্যটা কি বোঝা গেছে? সোমেন সামন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেন। এটা বুঝতে পারলে তো? এখানে ধরো একটা লাইটেনিং অ্যারেস্টার আছে আর একটা আমাদের পুশিং আছে ট্রান্সফরমারের। এর মধ্যে আমাদের লাইটেনিং অ্যারেস্টারটাকে রিপ্লেস করা ইজিয়ার ইন কম্পারিজন টু দ্য ট্রান্সফরমার বুশিং, যে কারণে আমরা চাইবো যেন ব্রেকডাউন হলে আগে লাইটেনিং অ্যারেস্টারের হয়, তারপরে যদি সম্ভব না হয় তারপরে ট্রান্সফরমার বুশিং এর হলে হতে পারে, কিন্তু আগে যেন এটার ব্রেকডাউন হয়, যেটাকে আমরা ইউজ করছি প্রোটেকশন পারপাসে, সেটার ব্রেকডাউন যেন আগে হয়। ঠিক সেরকম ভাবে বিভিন্ন ইকুইপমেন্টস পাওয়ার সিস্টেমে ইউজ করা থাকছে, তাদের ইকুইপমেন্টগুলোর ইনসুলেশন লেভেলটা কত পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারবে সেটা ডিসাইড করাটাই হচ্ছে ইনসুলেশনের কোঅর্ডিনেশন। ঠিক আছে, এবার আমরা এগুলো বুঝবার জন্য কিছু কিছু টার্ম আমাদেরকে জানতে হবে, কিছু টার্ম জানার দরকার আছে। যেরকম হচ্ছে প্রথম টার্মটা হচ্ছে নমিনাল সিস্টেম ভোল্টেজ। এই নমিনাল সিস্টেম ভোল্টেজ কথাটার অর্থ, nominal system voltage, it is the phase to phase voltage of the system for which the system is normally designed. ঠিক আছে, মানে যে ভোল্টেজের জন্য সিস্টেমটা নরমালি ডিজাইন করা হয়েছে সেটাকে হয় নমিনাল সিস্টেম ভোল্টেজ। যেমন হচ্ছে 11 কেভি, 33 কেভি, 132 কেভি, 220 কেভি, 400 কেভি, এগুলো হচ্ছে নমিনাল সিস্টেম, এইগুলোই করা থাকে। 6.6 কেভিও হয়, এগুলো হচ্ছে নমিনাল সিস্টেম ভোল্টেজ। ঠিক আছে, যে ভোল্টেজের জন্য সিস্টেমটা ডিজাইন করা আছে। বিভিন্ন সিস্টেমে বিভিন্ন নমিনাল ভোল্টেজ হতে পারে, কারো 33 কেভি হতে পারে, কারো 132 কেভি হতে পারে, কারো 220 কেভি হতে পারে, এরকম বিভিন্ন নমিনাল সিস্টেম ভোল্টেজ লেভেল হতে পারে। আর ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ কাকে বলে? ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ হচ্ছে যে দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ। পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে কত ফ্রিকোয়েন্সি? পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে কিন্তু 50 হার্টজ। ঠিক আছে, ইন্ডিয়াতে পাওয়ার ফ্রিকোয়েন্সি মানেই বুঝতে হবে 50 হার্টজ ভোল্টেজ। ঠিক আছে, এই 50 হার্টজ যদি আমরা কোনো পাওয়ার ইউজ করি তো সেই ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ হুইচ অকার্স maybe for long time during no load or low load condition of the power system। মানে কোন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের ক্ষেত্রে ওই পাওয়ার ফ্রিকোয়েন্সিতে মানে 50 হার্টজে কতটা ভোল্টেজ আমরা দীর্ঘ সময় ধরে অ্যালাউ করতে পারি, কোনো অসুবিধা নেই। দীর্ঘ সময় ধরে অ্যালাউ মানে চললেও কোনো অসুবিধা হবে না, সেই ভোল্টেজ লেভেল কত, সেই ভোল্টেজটাকেই বলা হচ্ছে ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ। ঠিক আছে, মানে ধরো কোনো একটা সিস্টেমের নমিনাল ভোল্টেজ যদি 11 কেভি হয়, যেটা আমাদের যে ডিস্ট্রিবিউশন দেখি থ্রি ফেজ, সেটা কত 11 কেভি, কিন্তু সেই 11 কেভির যে সিস্টেম তাতে যদি সব সময় 12 কেভিও থাকে, সবটা সময় মানে সারাদিন ধরেও যদি 12 কেভি থাকে কোনো অসুবিধা নেই, সিস্টেম চলবে, যথারীতি চলবে। কি করে চলবে? 12 কেভি দিলে চলবে কি করে? মানে ধরো আমাদের যে আমরা ধরো 11 কেভি যে লাইন আছে, 11 কেভি লাইনের মধ্যে এরকম থাকে, তোমরা দেখেছো, এখানে তোমাদের ইনসুলেটর থাকে। কি থাকে এখানে? এখানে তোমাদের ইনসুলেটর রাখা থাকে।
এখানে ইনসুলেটর থাকে, এখানে ইনসুলেটর থাকে, তারা চলে যায় বিভিন্ন ফেজের কন্ডাক্টর, রেড, ইয়েলো, ব্লু, এরকম 3টে ফেজের কন্ডাক্টর চলে যায়। তাহলে ধরো এই সিস্টেমের ভোল্টেজ হওয়া উচিত 11 কেভি, এখন যদি 12 কেভি হয়ে যায় তাহলে ইনসুলেটর গুলো কি সহ্য করতে পারবে? 12 কেভি হলে ইনসুলেটর গুলো কি সহ্য করতে পারবে বলো? এই যে তোমরা ইনসুলেটর দেখেছো, এরকম ইনসুলেটর কিছু থাকে 3 টাইপ, দেখেছো তো? 3 টাইপের এরকম কিছু ইনসুলেটর রাখা থাকে যার সাপোর্টে এরকম লাইন গুলো চলে যায়। তাহলে এই যে ইনসুলেটর গুলো, এগুলো তো 11 কেভি, তাহলে এগুলো 12 কেভি কি করে উইথস্ট্যান্ড করবে? ব্যাপারটা হচ্ছে যে এই ইনসুলেটর গুলো কিন্তু 11 কেভি নমিনাল ভোল্টেজ হলেও সবসময় 12 কেভি উইথস্ট্যান্ড যাতে করতে পারে সেই মোতাবেকই ডিজাইন করা, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই ইনসুলেটর গুলো 12 কেভির জন্যই ডিজাইন করা থাকে। তোমরা ইনসুলেটরের যদি স্পেসিফিকেশন পড়ো দেখতে পাবে এগুলো 12 কেভি লেখা আছে, 12 কেভি ইনসুলেটর, ঠিক আছে? এরকমই লেখা থাকে। যেরকম 33 কেভি যে আমাদের সিস্টেম আছে সেখানে ইনসুলেটর গুলো লেখা থাকবে 36 কেভি, ঠিক আছে? মানে কোনো একটা 11 কেভি যে সিস্টেম যদি হয় সেখানে আমাদের ইনসুলেটর যেগুলো আছে সেগুলো কিন্তু 12 কেভি কন্টিনিউয়াসলি উইথস্ট্যান্ড করার জন্য ডিজাইন করা আছে। তাই কোনো অসুবিধা নেই যদি কোনো একটা 11 কেভি সিস্টেমে 12 কেভিও কন্টিনিউ চলে, সবসময় চলতে পারে, কোনো অসুবিধা নেই। সিমিলারলি কোনো একটা 33 কেভি সিস্টেম যদি 36 কেভিতে সবসময় চলে তাহলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? 66 কেভি হলেও 72.5, মানে দেখবে যত ভোল্টেজ লেভেল আছে তার থেকে 10% বেশি, ঠিক আছে? মানে 110%, মানে 1.1 দিয়ে যদি তোমরা গুণ করো, 11কে 1.1 দিয়ে গুণ করো 121 হয়, মানে ওই নিয়ার অ্যাবাউট ফ্র্যাকশনালটাকে ইয়ে করে 12 কেভি, ঠিক আছে? 33 ইন্টু 1.1 অলমোস্ট 36 কেভি। সিমিলারলি এটা চলতে থাকে আপ টু 220 কেভি পর্যন্ত। 220 কেভির ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা 245 কেভি উইথস্ট্যান্ড করার মতো ডিজাইন করা থাকে, ঠিক আছে? কিন্তু 400 কেভির থেকে কিন্তু ওই কতটা ক্লিয়ারেন্স আর থাকে না। 400 কেভির পরে ক্লিয়ারেন্সটা কমে 5% হয়ে যায়, ঠিক আছে? মানে তখন 400 কেভির জন্য যদি কোনো সিস্টেম ডিজাইন করা থাকে, 400 কেভি যদি কোনো সিস্টেমের নমিনাল ভোল্টেজ হয় সেখানে ম্যাক্সিমাম যে ভোল্টেজ কন্টিনিউ চলতে পারে সেটার মান হচ্ছে 420 কেভি, ঠিক আছে? 420 কেভিটা কন্টিনিউ চলতে পারে। মানে নর্মালি যদি আমরা 1.1 দিয়ে গুণ করতাম তাহলে কত পেতাম বলো? 400 কে 1.1 দিয়ে গুণ করলে কত হওয়া উচিত ছিল? 400 ইন্টু 1.1 মানে 110% যদি আমরা করি, 400 ইন্টু 1.1 কেভি মানে কত হচ্ছে? 440 কেভি হচ্ছে, ঠিক আছে? 440 কেভি হচ্ছে, কিন্তু 440 কেভি পর্যন্ত কিন্তু উইথস্ট্যান্ড করতে হয় না, এটা হয় না, কত পর্যন্ত হয়? হ্যাঁ, এটা হচ্ছে 400 ইন্টু 1.05, 400 ইন্টু 1.05 অর্থাৎ 420 কেভি পর্যন্ত এটা কন্টিনিউ উইথস্ট্যান্ড করতে পারে, ঠিক আছে? মানে এক্সট্রা হাই ভোল্টেজ লাইনে চলে গেলে তখন কিন্তু এই ক্লিয়ারেন্সটা, ন্যাচারাল ক্লিয়ারেন্সটা 5% হয়, মানে আপ টু 220 কেভি পর্যন্ত 10%, তারপর থেকে 5%। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজের কনসেপ্ট। আচ্ছা, সবাই বুঝতে পারছো তো? রাহুল মান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভোল্টেজটা কত হবে? মানে কন্টিনিউ ভোল্টেজটা চলতে পারে 33 কেভি একটা সিস্টেমে। কেটে কেটে কন্টিনিউ যাচ্ছে, কত কিছু ভোল্টেজ শোনা আমি যাচ্ছে চলতে না। না? কেটে যাচ্ছে স্যার, কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। হ্যালো, স্যার এবার বলুন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, ধরো একটা 33 কেভি একটা সিস্টেম আছে, 33 কেভি একটা সিস্টেম আছে, ঠিক আছে? 33 কেভি সিস্টেমে ম্যাক্সিমাম ভোল্টেজ কত আমরা মানে কন্টিনিউ যেটা চলতে দিতে পারি, মানে কি সেটাকে নাম বলা হচ্ছে ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ। এটা কত হতে পারে 36 কেভি। 36 কেভি মানে 10%। 10%। এটা চলতে থাকে আপ টু 220 কেভি পর্যন্ত। আপ টু 220 কেভি তাহলে কত হবে? 220 কেভিতে আমরা কত দূর চলতে দিতে পারি? ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজটা কত দূর হতে পারে? 220 কেভি ইনটু 1.1 মানে কত হচ্ছে? 220 ইনটু 1.1 মানে হচ্ছে অলমোস্ট 245 কেভি, অলমোস্ট হচ্ছে 245 কেভি। তাহলে 220 এর ক্ষেত্রে আমরা 245 কেভি ম্যাক্সিমাম চলতে দিতে পারি কন্টিনিউয়াস, ঠিক আছে? তারপর থেকে কিন্তু ক্লিয়ারেন্সটা একটু কমে যাচ্ছে, তখন আমরা চলতে দিতে পারি ম্যাক্সিমাম আপ টু 105%, মানে 1.05 দিয়ে গুণ করবো, যেমন 400 কেভির ক্ষেত্রে আমরা করেছি, ঠিক আছে?
নেক্সট একটা কনসেপ্ট হচ্ছে আমাদের ফ্যাক্টর অফ আর্থিং। ঠিক আছে, ফ্যাক্টর অফ আর্থিং বলে একটা কনসেপ্ট আছে, এটাও মনে রাখতে হবে। এটা জিনিসটা কি, ইট ইজ দ্য রেশিও অফ দ্য হাইয়েস্ট আরএমএস ফেজ টু আর্থ পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ অন এ সাউন্ড ফেজ ডিউরিং অ্যান আর্থ ফল্ট টু দ্য আরএমএস ফেজ টু ফেজ পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ হুইচ উড বি অবটেন্ড at the selected location without the fault। ঠিক আছে, ফ্যাক্টর অফ আর্থিং এটা কোন সিস্টেমের ক্ষেত্রে বললো? ধরো একটা 3 ফেজ সিস্টেম আছে, ধরো একটা 3 ফেজ সিস্টেম, ঠিক আছে, এরকম ধরো 3টে ফেজ আছে, এরকম 3টে ফেজ আছে, ধরো স্টার কানেক্টেড একটা সিস্টেম, এখান থেকে বেরিয়ে এসছে 3 ফেজ সিস্টেম দিয়ে 3টে ফেজের মধ্যে আমরা ধরে নিচ্ছি কোনো একটা পার্টিকুলার ফেজে ফল্ট হয়ে গেল, একটা ফেজে গ্রাউন্ড ফল্ট হয়ে গেছে। ঠিক আছে, বাকি দুটো তো হেলদি আছে, ধরো এটা আর ফেজ, এটা ইয়েলো ফেজ, আর এটা হচ্ছে ব্লু ফেজ। ব্লু ফেজে এখন একটা গ্রাউন্ড ফল্ট হয়েছে, তাহলে হেলদি ফেজ এখানে কোন দুটো, সাউন্ড ফেজ কোন দুটো? সাউন্ড ফেজ হচ্ছে আমার এইটা রেড ফেজ আর ইয়েলো ফেজ, এই দুটো হচ্ছে আমার সাউন্ড ফেজ, মানে হেলদি ফেজ বলতে পারি আমরা। তো এই যে ডেফিনেশনটা বলছে না যে ফ্যাক্টর অফ আর্থিং, এটা হচ্ছে রেশিও অফ দ্য আরএমএস ফেজ টু আর্থ পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ অন এ সাউন্ড ফেজ। এবার এই সিস্টেমটা যদি প্রপার, মানে যেরকম আমি আর্কিং গ্রাউন্ডের যে কনসেপ্টটা বলেছিলাম তোমাদের, যেদিন আর্কিং গ্রাউন্ড আমি ডিসকাস করেছিলাম সেদিন আমি ডিটেলসে ডিসকাস করেছিলাম, এই যে আমাদের এই অবস্থায় এটা যদি একটা এফেক্টিভ, মানে এর ধরো নিউট্রালটা গ্রাউন্ড করা নেই, তাহলে সেই অবস্থায় আমরা কি দেখেছিলাম? নিউট্রালটা গ্রাউন্ড যদি না করা থাকতো তাহলে সেই অবস্থায় আমরা কি দেখেছিলাম বলো? আর্কিং গ্রাউন্ডের ক্লাস যারা করেছিল তারা বলো। আমাদের এখানে একটা কি আছে, এটা ক্যাপাসিটার আছে, আমরা ধরে নিতে পারি এই ফেজের সঙ্গে গ্রাউন্ডের মধ্যে। সিমিলারলি এই ফেজের সঙ্গে গ্রাউন্ডের মধ্যেও একটা কি আছে, ক্যাপাসিটার আছে, আমরা ধরে নিতে পারি তো। আবার হচ্ছে কি ব্লু ফেজেও এরকম একটা ক্যাপাসিটার আছে বলে আমরা নর্মাল কন্ডিশনে ধরে নিতে পারি। কিন্তু এখন ব্লু ফেজে ফল্ট হয়ে গেছে, ব্লু ফেজে যখন ফল্ট হয়ে গেছে তখন আমরা কারেন্টের ডাইরেকশনটা কোন দিক দিয়ে দেখিয়েছিলাম? এইখান দিয়ে আমাদের যে কারেন্টটা আসবে সেটা এই রাস্তা দিয়ে আসবে, এসে কোন দিক দিয়ে রিটার্ন করবে? এদিক দিয়ে গিয়ে এই ফল্টের মধ্যে গিয়ে এদিক দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে যাবে, ব্লু ফেজের এই রাস্তা দিয়ে যেতে 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 তারপরে আবার যেখান থেকে এসেছো সেখানে রিটার্ন করে যাবে। এরকম একটা কারেন্টের ডাইরেকশন আমি দেখি, ঠিক তো? তাহলে সেই অবস্থায় মনে করে দেখো এটা হচ্ছে নন এফেক্টিভলি আর্থ সিস্টেম, মানে এখানে কিন্তু গ্রাউন্ড করা নেই, নিউট্রালটা গ্রাউন্ড করা নেই। এরকম সিস্টেম ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে ফেজ টু আর্থ যে ভোল্টেজটা হচ্ছে এক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। হেলদি ফেজের যে ভোল্টেজ সেগুলো ভোল্টেজ কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা ডায়াগ্রাম একেও দেখেছিলাম ব্যাপারটা, ধরো আমাদের ফেজর ডায়াগ্রাম ছিল এরকম, এরকম হচ্ছে ফেজর ডায়াগ্রাম ছিল আমাদের। এটা হচ্ছে রেড ফেজ, এটা ছিল আমাদের ভিআর, এটা ছিল আমাদের ইয়েলো ফেজের, সাপোজ এটা হচ্ছে ভিওয়াই, এন্ড এটা হচ্ছে আমাদের ভিবি, এটা হচ্ছে আমাদের ব্লু ফেজের ভিবি। তাহলে সেই অবস্থায় আমাদের যে ভোল্টেজ পেয়েছিলাম সেই দুটো ভোল্টেজ ছিল আমাদের কিরকম, আর ডিসকাশনটা ডিটেলসে যাচ্ছি না কারণ আমাদের এটা আগে করা আছে ডিসকাশন। এরকম একটা ভোল্টেজ আমরা পেয়েছিলাম, ঠিক আছে, একটা ভোল্টেজ আমরা পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের ভি আরবি, এটা হয়েছিল ভি আরবি। আর্কিং গ্রাউন্ডের ক্লাস ওটা একটু দেখে নেবে, সেখানে একটা ভোল্টেজ এসেছিল ভি আরবি, এটা এসেছিল আমাদের ছিল ভি আইবি। এরকম নন এফেক্টিভলি আর্থ সিস্টেম থাকে, তার মানে যে আমাদের হেলদি ফেজ, এখানে হেলদি ফেজ রেড ফেজ আর এগুলো ফল্ট হয়নি, তারা হেলদি আছে, হেলদি ফেজের ভোল্টেজটা অনেক বেশি হয়ে যাচ্ছিল, ঠিক আছে। এবং এটা আমাদের যে ফেজ ভোল্টেজ নর্মাল অবস্থায় দুটো ফেজের মধ্যে যা ভোল্টেজ থাকার কথা তার সঙ্গে সেম হয়ে গেছে। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের ফ্যাক্টর অফ আর্থিং যেটা সেটা হয়ে যাচ্ছিল 100%, ঠিক আছে। মানে এটা ছিল আইসোলেটেড নিউট্রাল সিস্টেম, এক্ষেত্রে আমাদের ফ্যাক্টর অফ আর্থিং হচ্ছে 100%, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যদি একদম সলিড গ্রাউন্ড করা থাকতো, নিউট্রালটা যদি আমরা ঠিক মতো করে গ্রাউন্ড করে রাখতাম এখানে, এরকম যদি আমরা করে দিতাম, তখন কিন্তু আর এই দুটো হেলদি ফেজ রেড আর ইয়েলো ফেজ এদের ভোল্টেজ কিন্তু আর মোটেই বাড়তো না, এদের যা ভোল্টেজ নর্মালি আছে সেটাই থাকতো। তখন আমাদের যে ফ্যাক্টর অফ আর্থিং হতো, ফ্যাক্টর অফ আর্থিং এই এফেক্টিভলি আর্থ সিস্টেমের ক্ষেত্রে ফ্যাক্টর অফ আর্থিং আমি সংক্ষেপে লিখছি এফ বা পি লিখছি, ঠিক আছে। ফ্যাক্টর অফ আর্থিং হতো আমাদের কত পার্সেন্ট? তখন
না, আমাদের ফেজ ভোল্টেজ কত হয়? ফেজ টু আর্থ ভোল্টেজ হয়, ফেজ টু ফেজ ভোল্টেজে 1/√3 টাইমস। আমরা জানি 1/√3 টাইমস হয় ফেজ টু ফেজ ভোল্টেজের থেকে ফেজ টু আর্থ ভোল্টেজ। আমরা ফ্যাক্টর অফ আর্থিং হতো 1/√3 গণিত 100%, 1/√3 গণিত 100% ফর অ্যান এফেক্টিভলি আর্থ সিস্টেম। এটার ভ্যালু হচ্ছে 57.7%। ঠিক আছে, এটা 57.7% ফর এফেক্টিভলি আর্থ সিস্টেম। ঠিক আছে, 57.7% হতো। কিন্তু যদি আইসোলেটেড সিস্টেম থাকে তার ক্ষেত্রে কিন্তু আমরা জানি আইসোলেটেড সিস্টেম যদি থাকে মানে নিউট্রাল গ্রাউন্ড না করাকে, তো সেই স্থিতিতে আমরা বলতে পারি যে ফ্যাক্টর অফ আর্থিং কত হইতো যদি গ্রাউন্ড করতাম, যদি ফাঁকা দিতাম এটা গ্রাউন্ড যদি না করতাম তখন এফি হয়ে যেত আমাদের 100%, কত হতো 100%। ঠিক আছে, এটা নন ইভলি আর্থ সিস্টেম বা আইসোলেটেড নিউট্রাল সিস্টেম। ঠিক আছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যখন আমরা ইনসুলেশন কোঅর্ডিনেশন করবো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন ফ্যাক্টর অফ আর্থিংটা কোনো মতেই যেন 80% থেকে এক্সিড না করে। ঠিক আছে, ফ্যাক্টর অফ আর্থিং যেন কোনোভাবেই 80% থেকে বেশি না হয়। ঠিক আছে, এখনকার দিনে আর আইসোলেটেড নিউট্রাল ইউজ করা হয় না, এবং লক্ষ্য রাখতে হবে যেন ফ্যাক্টর অফ আর্থিংটা কোনোভাবেই 80% থেকে বেশি না হয়। ঠিক আছে, তাহলে আর্কিং মোডের ব্যাপার চলে আসতে পারে। তো এই সমস্ত কনসেপ্ট গুলো আমরা লক্ষ্য করলাম, ইনসুলেশন কোঅর্ডিনেশন করবার জন্য এগুলো জেনে রাখা জরুরি। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো আমাদের যে প্রোটেকশন লেভেল, আমরা প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করি ইনসুলেশন কোঅর্ডিনেশন করবার সময় প্রোটেকশন লেভেলটা কি রকম থাকতে হবে, প্রোটেকশন লেভেল কি রকম থাকতে হবে এটা নিয়ে আমরা ডিসকাস করব। ওভারটিভ ডিভাইস such as arc arrestor or lightning arrestor, these are designed to withstand a certain level of damage beyond which the device drain the surge energy to the ground. ঠিক আছে, এখানে কি বলছে দেখো, বলছে যে ওভার ভোল্টেজ প্রোটেক্টিভ ডিভাইস আমরা কি কি দেখেছি এখনো পর্যন্ত। প্রোটেক্টিভ ডিভাইস আমরা কি কি পড়েছি বলো? লাইটনিং অ্যারেস্টার আমরা পড়েছি, সার্জ অ্যারেস্টার আমরা পড়েছি। তো করতে হবে যেন একটা সার্টেন ভোল্টেজের থেকে বেশি কোনো ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ যদি সিস্টেমে চলে আসে তাহলে যেন এটা তার মধ্যে দিয়ে সেই ওভার ভোল্টেজটাকে নিজের মধ্যে পাস করিয়ে দেয়, এবং তার মাধ্যমে সে অন্য যে ইকুইপমেন্ট যাকে প্রোটেক্ট করার জন্য আমরা সার্জ অ্যারেস্টারটাকে লাগিয়ে সেটা প্রোটেক্টেড থাকে। এটাই তো সার্জ অ্যারেস্টারের আমাদের লাইটনিং অ্যারেস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এটা লক্ষ্য রাখতে হবে। তো এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটা ইনসুলেশন কোঅর্ডিনেশন মেথড গুলো দেখছি। আমরা একটা শিল্ডিং ওয়্যার ইউজ করে কিভাবে আমরা ইনসুলেশন কোঅর্ডিনেশন করতে পারি। শিল্ডিং ওয়্যার, এই জিনিসটা কি? শিল্ডিং ওয়্যার অথবা আর্থ ওয়্যার, এটা আমরা আগে ডিসকাস করেছি লাইটনিং এর প্রোটেকশনের সময় আমরা ডিসকাস করেছি শিল্ডিং ওয়্যার সম্পর্কে। দেখো শিল্ডিং ওয়্যারের কনসেপ্টটা কি রকম। শোনা যাচ্ছে? হ্যালো, কাটা কাটা স্যার, অনেকক্ষণ ধরেই কাটা কাটা শোনা যাচ্ছে। কাটা কাটা শোনা যাচ্ছে না, ইন্টারনেটটা উইক হয়ে গেছে এখন, শোনাই যাচ্ছে না এখন। এটা দেখছি এটা তো হচ্ছে না এখন। রাউটারে চলছে নাকি আপনি? না না, ফোনের ইন্টারনেটই চলছে। এসে গেছে মনে হচ্ছে। একটু আগে স্যার কিছুক্ষণ একদম 10x স্পিডে চলে গেল। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আর মানে এটা আমি বুঝতে পারছি এটা যেরকম এখানে হচ্ছেই না, পেস্টই হচ্ছে না ডায়াগ্রামটা।
এই পর্যন্ত থাকতে হবে। সেটাই করি তাহলে। এখন তো আর শোনা যাচ্ছে না, এখনো কন্টিনিউ করা যাবে না, একটু বাকি গেল। ঠিক আছে, তাহলে এখান পর্যন্তই থাক, আমি পরের ক্লাস এটা দেখবো।